অনেক হয়েছে, চল, ঠান্ডা লেগে যাবে তোর। কণ্ঠটা নিচু শোনালো। উজানের কথা শুনে ঈশিতা তার দিকে তাকিয়ে হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল। সে হাসি ভেজা হাওয়ার সঙ্গে মিশে সুরের মতো বাজল উজানের কানে। সেই সুর বুকের গভীরে গিয়ে অদ্ভুত কাঁপন তুলল। ভেতরের প্রতিটি ধমনীতে ছড়িয়ে পড়ল অনির্বাচনীয় এক শিহরণ। লাগুক না ঠান্ডা, তবুও এমন রাত, এমন বৃষ্টি, এমন সুযোগ মিস করতে পারবো না উজান ভাই। বৃষ্টি থামছে না, ফোঁটাগুলো অবিরাম ঝরে পড়ছে, ভিজিয়ে দিচ্ছে দুজনেরই শরীর। উজানের গাঢ় ধূসর টি শার্ট ভিজে গাঢ় অন্ধকারে লেপ্টে আছে শরীরের সঙ্গে। পেশির বাঁকগুলো স্পষ্ট রেখার মতো ফুটে উঠেছে আরও আগেই। চুল বেয়ে নেমে আসা পানির বিন্দুগুলো এসে থেমে যাচ্ছে চোখের পাপড়ির কিনারে, ঠিক জমে থাকা অশ্রুবিন্দুর মতো। হুট করে ঈশিতার দৃষ্টি সেখানে আটকে গেল। বুকের ভেতর কেমন এক অজানা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ল। মুখে ফুটে উঠল অস্পষ্ট এক হাসি। কেন হাসছে তা নিজের কাছেও স্পষ্ট নয়, শুধু জানে ভালো লাগছে, খুব ভালো লাগছে। উজানের সঙ্গে ভিজে থাকার এই মুহূর্তটা ঈশিতার ভেতরে থাকা আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছে। উজান ধীর পায়ে এগিয়ে এসে ঈশিতার একেবারে সামনে দাঁড়িয়ে গেল। তাদের মাঝখানে দূরত্ব নিছক কয়েক ইঞ্চি। হঠাৎ বিদ্যুতের তীব্র ঝলকানিতে তাদের চোখে চোখ পড়ল। ঈশিতা ভিজে ঠোঁট নীরবে কামড় দিচ্ছে, বুকের ভেতর জ্বলছে অদ্ভুত এক উত্তাপ। উজানের চোখে কেমন ঝড় তোলা অস্থিরতা। নিম্নস্বরে প্রায় ফিসফিসে ভঙ্গিতে বলল সে, ইস্যু, ভিজবি তো ভিজ, কিন্তু সাবধানে। এই বৃষ্টি কিন্তু মানুষকে অদ্ভুত করে দেয়। ঈশিতা চোখ তুলে তাকালো। সেই দৃষ্টিতে শিশুসুলভ সরলতা। বৃষ্টির ফোঁটাগুলো তার চোখের পাপড়িতে ঝুলে থেকে বিন্দু বিন্দু কাঁপছে। তাহলে তো আমি ভেজবই। অদ্ভুত হলে কেমন লাগে সেটা আমি দেখতে চাই। উজানের আঙ্গুল হঠাৎই অজান্তে ছুঁয়ে গেল ঈশিতার কাঁধ। গলায় ঝুলে থাকা ওড়নাটা টেনে এনে তার শরীরের সঙ্গে লেপ্টে দিল। কোনো কথা বলল না উজান, শুধু নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতির উথাল পাথাল ঢেউটা বুকের ভেতর জমিয়ে রাখল। ঈশিতা থমকে দাঁড়ালো, বুকের ভেতর কেমন এক অপরিচিত কম্পন জেগে উঠেছে। এরপর উজান তার দিকে তাকিয়ে ধীরে ধীরে দুহাত তুলে রাখলো ঈশিতার গালে। বৃষ্টি ভেজা আঙ্গুলের স্পর্শে ঈশিতার শরীর প্রকম্পিত হলো। শিশুর মতো করে মৃদু চাপ দিয়ে ঈশিতার দুগাল টেনে দিল উজান। নিপুণ আঙ্গুলে উজান ঈশিতার ভেজা গালে জমে থাকা পানির ফোঁটাগুলো মুছে দিল। এরপর হঠাৎই ঈশিতার হাত শক্ত করে চেপে ধরে নিজের দিকে টেনে নিল সে। অনেক হয়েছে ইস্যু পাখি, জ্বর বাঁধিয়ে ফেললে ছোট মা আমাকে বকাবকি করবে। বৃষ্টি তো হতেই থাকবে, পরে কখনো আবার ভিজা যাবে। উদ্ভট শোনালো উজানের কণ্ঠস্বর, অদ্ভুত রকমের কোমল। মনে হচ্ছে কোনো অবাধ্য শিশুকে কোমলভাবে বোঝাচ্ছে কোনো অকাজ না করতে। ঈশিতা মাথা নেড়ে সায় জানালো, পিছন পিছন চলে গেল উজানের। এই মুষলধারে বাইরে যাওয়াটা কতটা সুবিবেচনার কাজ হচ্ছে শেখ সাহেব? ফিস ফিসে স্বরে প্রশ্ন ছুড়ে দিল দৃষ্টি। সাইফ কপালের ভাঁজ গাঢ় করে খানিক ক্ষীণ স্বরে জবাব দিল, আপনি তো বলেছিলেন রাতে বের হবেন। বলেছিলাম ঠিকই, কিন্তু এই অবিরাম জলধারার ভেতরে নামতে হবে এমন তো কোথাও লিখে রাখিনি আমি। আপনি বলেছেন মানে সেটাই এখন চলুন, কথা বলবেন না। বলেই ছাতার হাতল শক্ত করে ধরল সাইফ। অপর হাতে দৃষ্টির আঙুলগুলো থাবার মতো চেপে ধরে পা টিপে টিপে এগিয়ে গেল সামনে। ঘরের প্রান্ত ছাড়িয়ে এসে দাঁড়ালো স্যাঁতস্যাঁতে বাগানের গাঢ় সবুজ আধারে। দৃষ্টির হাতে ছোট্ট একটি টর্চ লাইট। আর্দ্র বাতাসে যার আলো নেমে এলো ক্ষীণদের রেখার মতো। গভীরের দিকে পা বাড়াতেই বাগানের ভেজা মাটির গন্ধে চারপাশ ভরে উঠল। টর্চের আলো কখনো বুনো ঘাসের ছোপে, কখনো ভেজা পাতার গায়ে ধরছে দৃষ্টি। দুজনের চোখ সতর্কভাবে গাছপালা স্ক্যান করছে, তবু অস্বাভাবিক কিছু চোখে পড়ছে না। কিছু তো দেখছি না বউ। তাই তো, তো কেউ রাতে চুপি চুপি কেন এখানে আসবে? সাইফ এবার গম্ভীর কণ্ঠে বলল, তাহলে এক কাজ করি, আপাতত ফিরে যাই। পরে যদি কাউকে এখানে ঘোরাফেরা করতে দেখি তখন তাকে অনুসরণ করব। দৃষ্টি আবারও একবার চারপাশের প্রতিটি কোণা নজরে নিল। অচেনা স্যাঁতস্যাঁতে বাতাসে নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সাইফের প্রস্তাবে
সম্মতি জানিয়ে ধীরে মাথা নেড়ে ফিসফিস করে বলল। হ্যাঁ ঠিক আছে, চলুন। তাজউদ্দিন বসে আছেন তার অফিস কক্ষে। টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজপত্র আর ফাইলে স্তূপে ডুবে আছেন তিনি। জানালার বাইরে ভিজে হাওয়া ভেসে আসছে, কিন্তু তিনি অন্যমনস্ক। সূর্যের স্নান আলোয় তার ক্লান্ত মুখ টিকতে কঠোরতা খোদাই হয়ে আছে। বাড়িতে থাকার সময় খুবই কম, সপ্তাহে 2-3 দিনের বেশি নয়, অথচ সেই সময়ও তাকে খুঁজে পাওয়া এক দুরূহ কাজ। জীবনে পড়তে পড়তে দায়িত্বের ভারে নত তিনি। নিজের সময় বলতে কিছুই নেই। চেয়ারম্যানের এই পদে তার বসা অনেকটা সাইফের খ্যাতির কারণেই। সাইফের জনপ্রিয়তাই তাকে তুলে দিয়েছে এই আসনে। যদিও সাইফ কখনো প্রকাশ্যে তার পিতাকে সহযোগিতা করেনি, রাজনীতির প্রতি তার কোনো পক্ষপাত নেই, তবু জনগণের মনে এক অদৃশ্য সমীকরণ কাজ করেছে যে বাবা এমন এক রত্নের জন্ম দিতে পারে। সে নিঃসন্দেহে সৎ, নিঃস্বার্থ এবং আদর্শবান। সেই বিশ্বাসেই গ্রামবাসী তাজউদ্দিনের হাতে তুলে দিয়েছেন ক্ষমতার ভার। ফাইলের ভেতর ডুবে থাকা সেই মানুষটির মনোযোগের মধ্যেই হঠাৎ কক্ষের দরজা খুলে সাইফ প্রবেশ করলো। আসবো? এসো। চোখ না তুলে সোজা জবাব দিল তাজউদ্দিন। সাইফ ধীর পায়ে এগিয়ে এসে বসলো পাশের একটি চেয়ারে। কক্ষের নীরবতায় কিছুক্ষণ চোখাচোখি চলল সাইফের। অবশেষে তাজউদ্দিনের কণ্ঠ ভেসে এলো। কিছু বলবে? সিয়াম কোথায় বাবা? চশমার ফাঁক দিয়ে তাকিয়ে ঠান্ডা স্বরে উত্তর দিল তাজউদ্দিন। ইফতিহাত কোথায় সেটা আমি কিভাবে জানবো? আপনি জানেন বাবা, আপনি জানেন বাবা, আমার থেকে সত্য লুকাতে যাবেন না। সিয়ামের সাথে আমার বোঝাপড়া আছে। ও কোথায় আমাকে বলুন। তাজউদ্দিন এবার হাতে ধরা কলম থামিয়ে সোজা হয়ে বসলেন। কিসের বোঝাপড়া ইস্তিহাত? ভাই হয়ে ভাইয়ের সঙ্গে কিসের বোঝাপড়া করবে তুমি? ভুলে গেছো তোমার জন্যই ঘর ছাড়তে হয়েছে ইফতিহাতকে। ওই মেয়ের জন্য নিজের মানুষদের দূরে ঠেলে দিচ্ছ। সাইফ হঠাৎ লাফিয়ে উঠল কথার ভেতর থেকে। তার কণ্ঠে রুদ্ধ ক্রোধ, চোখে তীব্র দহন। ভাই হয়ে ভাইয়ের সাথে কিভাবে বোঝাপড়া করতে হয় সেটা তো আপনার কাছ থেকে শিখেছি। আর ওই মেয়ের কথা, ওই মেয়ে আমার বউ, সে আমার সবচেয়ে আপন মানুষ, আমার কুলাঙ্গার ভাইয়ের থেকেও বেশি। ইস্তিহাত। চেয়ারটা প্রচণ্ড শব্দ তুলে সরিয়ে উঠে দাঁড়িয়ে গেল তাজউদ্দিন। চোখ রক্তাফাবা, চোয়াল শক্ত, বুকের ভেতর ক্রোধের ঢেউ তুমুল হয়ে উঠেছে। সে তেড়ে এসে দাঁড়ালো সাইফের সামনে। সাইফও ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুজনের চোখে চোখ আটকে গেল নীরবে। জমে উঠল এক অগ্নিদীপ্ত সংঘর্ষ। চিৎকার করবেন না বাবা, আপনি সোজা সোজা বলে দিন সে কোথায় আছে। আমি যদি একবার সিয়ামের খোঁজ পেয়ে যাই, বিশ্বাস করুন বোঝাপড়া এবার দ্বিগুণ হবে। যত দেরি হবে তাকে খুঁজে পেতে, সে বোঝাপড়ার হিসেব হবে ততটাই ভয়ঙ্কর। তাজউদ্দিনের নাসারন্ধে তপ্ত নিঃশ্বাস জ্বলে উঠল। তুমি আমাকে হুমকি দিচ্ছ ইস্তিহাত? এই অসভ্য অভিশপ্ত কলঙ্কিত মেয়ের জন্য আমার সঙ্গে এভাবে দাঁতে দাঁত চেপে কথা বলার সাহস তোমার হলো কিভাবে? আরও আগেই বলা উচিত ছিল বাবা। যদি আপনার হাতের পুতুল না হয়ে আমি আগে নিজের গলা উঁচু করতাম, তাহলে আমার স্ত্রীকে এত অপমান সহ্য করতে হতো না, আর না তাকে কলঙ্কিত হওয়ার তকমা বহন করতে হতো। কি জাদু করেছো সেই মেয়ে তোমার ওপর যে তার জন্য তুমি এইরকম উন্মত্ত হয়ে উঠেছ? সাইফের ঠোঁটে একরোখা তির্যক হাসি ফুটে উঠল। গলা ভারী করে করুণভাবে বলে উঠল। ঠিক সেই জাদুই বাবা, যেটা তার মা করেছিলেন আপনার উপর। যে জাদুর জন্য আপনি আমার মাকে ভুলে গিয়েছিলেন, সে জাদুর জন্য তার মায়ের কাছে গিয়ে নিজেকে হার মেনেছিলেন, সে একই জাদু। ইস্তিহাত। তাজউদ্দিনের ধৈর্যের বাঁধ এক মুহূর্তে ভেঙে পড়ল। বজ্রপাতের মতো গর্জে উঠল তার কণ্ঠ। হাত উঠল কক্ষ কাঁপিয়ে, কিন্তু সাইফের গালে আঘাত হানার আগেই তা থেমে গেল মাঝপথে। তাজউদ্দিন বিস্মিত চোখে তাকিয়ে দেখল দৃষ্টির হাত শক্ত করে চেপে ধরে রেখেছে তার কবজি। চোয়াল শক্ত, চোখে প্রজ্বলিত শিখা, মুখের প্রতিটি রেখা ক্রোধে অগ্নিময়। তার দৃষ্টিতে বৃষ্টিহীন ঝড়ের তাণ্ডব। তাজউদ্দিনের কপালে ভাঁজ গাঢ় হলো, কিন্তু দৃষ্টির চাহনি অনড়। সেকেন্ডের মধ্যে দৃষ্টি ঝাঁকিয়ে ফেলে দিল তার হাত। স্পর্শের মধ্যেই লুকিয়ে আছে ঘৃণা। ঠোঁট কেঁপে উঠল, কণ্ঠে ক্ষুরধার ঘৃণা ছলকে পড়ল। আপনার মতো কুলাঙ্গার বাবার কোনো সন্তানের না হোক, আপনার মতো বেঈমান ভাই আর কোনো ভাইয়ের জীবনে না জুটুক, আপনার মতো পুরুষ কোনো পরিবারের অভিশাপ না হয়ে উঠুক। দৃষ্টির সামনের দিকে ঝুঁকে দাঁত চেপে ফিসফিস করে বলে উঠল। এই লজ্জা হয় না আপনার?
কোন সাহসে আপনি ওনার গায়ে হাত তুলতে যান? তাজউদ্দিন তেড়ে এলো দৃষ্টির দিকে, কিন্তু তার আগেই সাইফ হাত তুলে দিল দুজনের মাঝখানে। যথেষ্ট বাবা। তাজউদ্দিনের গলা হঠাৎ ফেটে বেরিয়ে এলো, কাঁপছে ক্রোধে। দৃষ্টির দিকে তাকিয়ে বলে উঠল, অতিবার বেরো না, এই তেজ বেশি দিন টিকবে না। আপনি আর আপনার আদরে সেই লম্পট ছেলে মিলে কি করতে পারেন সেটা আমরা সময়ের অপেক্ষা না করে দেখে নেব। আপনি খবর না দিলেও আমরা তাকে ঠিক খুঁজে বের করব। ইস্তিহাদ, তোমার বউকে সাবধান করে দাও, শেষবারের মতন বলছি। সাইফ এবার গলা সমান করে স্থির রেখে উত্তর দিল, উনি ভুল কিছু বলেননি, আর আপনি খবর না দিলেও আমরা ঠিক খুঁজে নেব সিয়ামকে। ঠিক তখনই দৃষ্টি সাইফের হাত শক্ত করে চেপে ধরল, গলার স্বর নরম ধীরতায় পরিপূর্ণ। চলুন, আমি কলেজ যাব। তাজউদ্দিনের চোখে বিস্ময়ের ছায়া ঘনীভূত হলো। তার দিকে তাকালে দৃষ্টির চোখে আগুনের ঝলক দেখা যায়, কিন্তু যখন দৃষ্টি সাইফের দিকে তাকায় সেই চোখে নেমে আসে সমুদ্রের গভীর প্রশান্তি। সাইফ এক দীর্ঘ নিঃশ্বাস টেনে নিল, তারপর মাথা হালকা নেড়ে দৃষ্টিকে পাশে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আপনি তখন ওইভাবে বাবার সামনে গেলেন কেন বউ? যদি বাবা উল্টোপাল্টা কিছু বলে ফেলতেন, জানেন তখন আমি কতটা কষ্ট পেতাম। সাইফের গলায় ঝিম ধরা ক্লান্তি। দৃষ্টি ঠোঁট বাঁকিয়ে সোজা তাকালো সাইফের দিকে। আপনার গায়ে যে হাত তুলতে যাচ্ছিল সেটা আমি বুঝি কষ্ট পেতাম না? খাটের কিনারায় বসে সাইফ মাথা চুলকে ধীরে দীর্ঘশ্বাস ফেলল, মুখে শিশুর মতো সরল প্রশ্ন। আমার জন্য আপনার এত টান জানতামই না। এসব টানটন কিছুই না। আসলে আমার মতো আপনাকে সহ্যই হয় না। আপনাকে দেখলেই কেমন জানি রাগ লাগে। কিন্তু আপনি ভালো মানুষ। আপনার গায়ে কেউ হাত তুলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবো, এটা ঠিক মানায় না। তাই ভাবলাম বাচ্চা মানুষকে একটু সাহায্য করি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে বাঁধতে এই কথাগুলো বলল দৃষ্টি। সাইফ হতবাক। দৃষ্টি এমনভাবে পাক্কা অভিনয় করছে, বোঝার উপায় নেই এগুলো মজার ছলে বলা। হ্যাঁ বউ, আপনার তো সিনেমা অভিনয় করা উচিত। কি দারুণ এক্সপ্রেশন আপনার, সত্যি বলছি 100% পাস করে যাবেন। দৃষ্টি মুখ ঘুরিয়ে তাকালো, ব্রু উছিয়ে ঠোঁটে হালকা এক চিলতে হাসি টেনে বলল, তাহলে অডিশনটা দিয়েই দিই, কি বলেন? আমাকে কিন্তু আপনি নিজে নিয়ে যাবেন। সাইফ হেসে মাথা নাড়ালো। অবশ্যই নিয়ে যাব। বলতে বলতে দৃষ্টির হাত নিজের হাত টেনে নিয়ে আলগোছে বসালো হাঁটুর উপর, কোমর জড়িয়ে কাছে টেনে নিল। দৃষ্টিরও চুপচাপ সাইফের কাঁধে হাত পেঁচিয়ে ধরলো। সাইফ হঠাৎ ঝুঁকে দৃষ্টির গালে একটা চুমু খেলো, তারপর দৃষ্টির চুলগুলো কানের পেছনে গুজে নরম স্বরে বলল, কলেজে না গেলে হয় না বউ? যদি আবার কোনো বিপদ হয়? দৃষ্টি কোনো জবাব দিল না। সে নিবিড়ভাবে দেখতে লাগলো সাইফকে। প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি রেখা, প্রতিটি স্পন দেখছে সে। সাইফের চোখ, মুখ, ঠোঁট, নাক সবই তার চাহনির গভীরে বন্দী হচ্ছে। দৃষ্টি ধীরে আঙ্গুল বাড়িয়ে ছুঁয়ে দিল সাইফের নাকের ডগা। স্পর্শটা এতটাই নরম, এতই মলিন যে সাইফের চোখ অনায়াসে বুজে এলো। পরের মুহূর্তেই দৃষ্টি সাইফের দুগাল আঁকড়ে ধরে মৃদু ভঙ্গিতে চুমু রাখল সাইফের চোখের পাতায়। সাইফের ভেতরকার সবকিছু থমকে গেল। হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরল দৃষ্টির কোমর। এই মুহূর্তে তাকে বুকের ভেতর চিরদিনের জন্য আটকে রাখতে চাইছে। দৃষ্টি সাইফের মুখের কাছে এগিয়ে এসে নাকের ডগায় আরেকটা নরম চুমু রাখল। নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে গেল বোধহয় দুজনের। তারপর সমস্ত আবেগ এক বিন্দুতে সঞ্চিত করে সাইফের কপালে রাখলো দীর্ঘ, গভীর, অশেষ ভালোবাসায় ভরা এক চুমু। সরে এসে আবার তাকালো সাইফের দিকে, চোখে ঝলমল করছে এক অনুচ্চারিত আবেগ। সাইফের বুক ভরে উঠল অজানা বিস্ময়ে। এই প্রথম দৃষ্টি নিজে থেকে তাকে চুমু খেলো। সাইফ মনে মনে স্তব্ধ হয়ে রইল। দৃষ্টি ইদানিং তাকে এমনভাবে অবাক করে দেয় যেন তার ভেতরের এক নতুন পৃথিবী জন্ম নিচ্ছে। কখনো হুটহাট এমনভাবে এমন কিছু করে বসে যা সাইফের কল্পনারও বাইরে। এই দৃষ্টিকে চেনা যায় না। এটা তার সেই গাল ফুলিয়ে চোখ রাঙানো একঘুয়ে নাদুস নুদুস বউ নয়, এটা অন্য এক দৃষ্টি। ফুলের পাপড়ির মতো কোমল, আদর, মায়া, ভালোবাসায় জড়ানো এক সোনা বউ, যাকে হৃদয়ের খুব গভীরে তুলে রাখতে ইচ্ছে করে। সাইফ ধীরে চোখ খুলে তাকালো। তার অবাক ভাব তার মুখমণ্ডল জুড়ে ছড়িয়ে আছে। স্নেহে ভরা আঙুল দিয়ে সাইফের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল।
দুগাল নিজের হাতে আঁকড়ে ধরে মৃদু স্বরে বলল, আপনি থাকতে আমার আবার কিসের বিপদ বলুন তো? আপনিই তো আছেন সবসময় আমাকে রক্ষা করার জন্য। সাইফ থেমে থেমে হাসল। দৃষ্টিপলকহীনভাবে তাকিয়ে রইল সেই হাসির দিকে। এরপর সাইফ মাথা গুছল দৃষ্টির বুকের কাছটায়। হাতের বাঁধন আরো জোরালো হয়ে উঠল। শিশুসুলভ আবেগে ধীর কণ্ঠে বলে উঠল, তাহলে আজ কলেজ যাবেন না বউ, কাল থেকে যাবেন, ঠিক আছে? দৃষ্টি তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল। আচ্ছা, যাব না। ছেলেটার কণ্ঠে আতঙ্ক, চোখে ব্যাকুলতা। হাতের মুঠোয় ধরে রাখা লাল গোলাপটা কাঁপছে তার কম্পমান আঙ্গুলে। হাঁটু মুড়ে বসে আছে নীলিমার সামনে, মুখ ভেজা ঘামের বিন্দুতে। নীলিমা নিস্তব্ধ দাঁড়িয়ে আছে, চোখে বিরক্তি। কালো নিকাবের আড়ালে কঠিন চাহনি লুকিয়ে রেখেছে। এই ছেলেটা গত কয়েকদিন ধরে অবিরাম বিরক্ত করে চলেছে। কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, অথচ আচরণ একেবারে উচ্ছৃঙ্খল। নীলিমা ফার্স্ট ইয়ারে পড়লেও আজকাল ছেলেটার প্রিয় লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। নীলিমা ব্রু কুঁচকে নিচু স্বরে বলল, আপনি আমাকে না দেখেই পছন্দ করেন? নিকাবের আড়াল থেকে ঠোঁট বাঁকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্নটা ছুড়ে দিল ছেলেটা। গলা ভিজিয়ে উত্তর দিল। নীলিমার ঠোঁট সামান্য নড়ালো। কিছু বলার ছিল, কিন্তু হঠাৎ চোখ গেল ছেলেটার পেছনে। ওখানে দাঁড়িয়ে আছে ইমন। বড়সড় একটা বাঁশের লাঠি কাঁধে ঠেকিয়ে রেখেছে, এক হাত পকেটে গুজে রাখা, চোখে কালো সানগ্লাস, দাঁড়িয়ে ধীর ভঙ্গিতে। মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে সে একেবারে প্রস্তুত। নীলিমার ভেতরটা কেমন জানি কেঁপে উঠল। ছেলেটার জন্য খানিকটা মায়া হলো। বেচারা বুঝতেই পারেনি কাকে বিরক্ত করছে, কিন্তু কিছু করার নেই। যেখানে সেখানে ভালোবাসা উতলে পড়লে মাঝে মাঝে এমন যত্ন সে পেতেই হয়। নীলিমার ভাবনার মাঝে ছেলেটা আচমকায় সাহস সঞ্চয় করে নীলিমার হাত ধরে ফেলল। এক নিমিষে ইমনের বাঁশের লাঠি ঝড়ের মতো নেমে এলো তার হাতে। প্রচন্ড ব্যথায় ছেলেটা গুঙিয়ে উঠল, হাত ছেড়ে পিছিয়ে পড়ল, কিন্তু ইমন থেমে নেই। চটাং চটাং বাঁশের আঘাতের তীব্র শব্দে চারদিক কেঁপে উঠল। ছেলেটার চিৎকার রাস্তায় ছড়িয়ে পড়ল। মানুষজন অবাক চোখে তাকিয়ে আছে, কেউ এগোতে সাহস পাচ্ছে না। ইমনের হাত থামছেই না, একটার পর একটা সজোরে বাড়ি। ছেলেটা এখন মরিয়া হয়ে হাত পা ছুঁড়ে প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু ইমনের ক্রোধ সীমাহীন। অবশেষে ছেলেটার অবস্থা বেগতিক দেখে নীলিমা এগিয়ে এসে ইমনের হাত চেপে ধরল। ইমন ভাই থামুন। ইমন থামলো ঠিকই, কিন্তু চোখের ভেতর দপদপ করছে অগ্নিশিখা। দম নিয়ে দাঁত চেপে ছেলেটার দিকে তাকালো, তারপর জোরে আরেকটা বাড়ি বসিয়ে দিল। চোখের সামনে থেকে উধাও হয়ে যা। কোনো মতে শরীর টেনে পালিয়ে গেল ছেলেটা। রাস্তাটা নির্জন, হাতে গোনা কয়েকজন পথচারী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইমন হঠাৎই লাঠিটা মাটিতে ছুঁড়ে ফেলে এক তীব্র গালি ছুঁড়ে দিল। গলার স্বর নিচু, কিন্তু সেই শব্দগুলো নীলিমার কানে একেবারে স্পষ্ট পৌঁছে গেল। নীলিমার চোখ কুঁচকে ঠোঁট বাঁকিয়ে তাকালো ইমনের দিকে। ছি, কিসব ভাষা এগুলো? মাথার উপর বরফের ব্যাগ চেপে ধরে একের পর এক কোল্ড ড্রিঙ্কস গিলে যাচ্ছে ইমন। দাউ দাউ করে জ্বলন্ত আগুনে পানি ঢালছে, কপাল ভিজিয়ে আছে ঘামে। তাপটা আরো ছড়িয়ে পড়েছে শরীর জুড়ে। চোখে মুখে একরাশ ঝাপসা কুয়াশা। সাইফ ফোনে কারোর সঙ্গে কথা বলছে, তবে কথার মাঝে মাঝেই আর চোখে তাকাচ্ছে ইমনের দিকে। ইমনের কোনো হুঁশ নেই, সে নিজেকে ঠান্ডায় ডুবিয়ে দিতে ব্যস্ত। এক গ্লাস শেষ করে আরেকটা তুলতে যাবে, এর মধ্যেই সাইফ বিদ্যুৎ গতিতে গ্লাসটা কেড়ে নিল। নিজের কথার ফাঁকে স্ক্রো ঠোঁটে ছুঁয়ে চুমুক দিল একবার। ইমন হতভাগ হয়ে তাকিয়ে রইল। সাইফ এবার কল কেটে কপাল কুঁচকে সরু চোখে তাকালো তার দিকে। ইমন নির্বাক, কাঁধে এক সজোর চপারটা ঘাত বসিয়ে সাইফ প্রশ্ন ছুড়ে দিল, কি সমস্যা? এমন ঠান্ডা গেলছিস কেন? গলা বসে যাবে না তোর? ইমন কোনো জবাব দিল না। চেয়ারে হেলান দিয়ে মাথা নামিয়ে রাখলো, চোখে মুখে জমাট বাঁধা রাগ, চোখ দুটো লালচে অস্থির। সাইফের বোঝার মধ্যে সাধ্য নেই কিছু। কি হয়েছে তোর? গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করলো সাইফ। ইমন ধীর চোখে পিট পিট করে তাকিয়ে বলে উঠল, আচ্ছা ভাই, আপনার সামনে যদি কেউ ভাবির হাত ধরে আপনি তারে কি করতেন? মেয়ে হলে কিছু করতাম না, ছেলে হলে হাতটা হাতের জায়গায় রাখতাম না। ইমন থম মেরে গেল, ফোঁস করে উঠল, ইস, এইখানে ফুল হয়েছে আমার। হাতটা
কাইটা ফেলা উচিত ছিল। কার হাত কাটার কথা বলতেছিস তুই? সাইফ এবার ব্রুকুচকে তাকালো ইমনের মুখে কাদো কাদো ভাব, চোখগুলো কাচের মতো চিকচিক করছে। সাইফ আবার ধীরে ধীরে বলে উঠল, আমি তোমার বউরে ধরবো দেখে কাটবো। তোর বউ নাই? এক মুহূর্ত থেমে থেকে আবার চোখ কুচকে বলল, এই বেটা, প্রেমে পড়ছিস নাকি তুই? কে সে কপাল পড়ে যার কপালে তোর মতো আশিক জুটেছে? ইমনের ঠোঁট কেঁপে উঠল, গলাটা হঠাৎ ভারী হয়ে এলো। ভাই, আপনি আমারে অপমান করতেছেন। তোর আবার মানও আছে নাকি? ধুর, সবাই খালি মজা নেয়। ইমন চেহার সরিয়ে উঠে দাঁড়ালো। সাইফ পেছন থেকে দূরে সুরে সুরে ডেকে উঠল, আরে দাঁড়া, কার কপালে এত অকাল বিপদ জুটলো বলে যা। ইমন একবারও পেছন দিকে ফিরে তাকালো না। সাইফ স্থির হয়ে বসে রইল খানিকক্ষণ, তারপর এক চিলতে হাসি ফুটে উঠল ঠোঁটে। কেটে গেছে আরো 1 মাস। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে গেছে নীরবে। কোনো হিসেব রাখাও ফুরসত হয়নি কারো। দিনগুলো গুনে দেখার সুযোগ নেই, অথচ তারা নিঃশেষ হয়ে ঝরে পড়ছে পাতা হারা ঋতুর মতো। জীবন তার নিজস্ব গতিতেই বহমান। কারো থেমে থাকা কারো জীবনের নিয়ম নয়, কারোর জন্য পৃথিবীর ঘড়ি থেমে থাকে না। এই 1 মাসে আকাশ ছোঁয়া কোনো পরিবর্তন আসেনি। যা হওয়ার সবাই কেবল আপন হাতে বয়ে চলেছে। অরুণা বেগমের হৃদয়ে আবারও জেগেছে ছেলের প্রতি পুরনো অমমতা। এক সময়কার বিরক্তি মুছে দিয়ে গিয়ে মাতৃত্বের অনিঃশেষ টান আবার ধীর হয়েছে। ঠিক করেছেন কিছু মাসের ভেতরেই ছেলের বিয়ের আয়োজন করবেন। ঈশিতা নিমগ্ন পড়াশোনার জগতে, তবু অদৃশ্য এক বাঁধনে উজানের সঙ্গে তার সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হয়ে উঠেছে। নীলিমা বইয়ের ভারে ডুবে গেছে, পরীক্ষার চাপ তাকে অন্য কিছু সময় দিচ্ছে না। সাইফ আর ইমন মন দিয়েছে ক্লাবের কর্মকাণ্ডে, তবে সাইফ আসলে ইদানিং কি করছে তা কারো জানা নেই। রহস্যের আবরণে ঢেকে আছে তার দিনরাত। কেবল ইমনই বোঝে কার জীবনে কি স্রোত বইছে, কার অন্তরে কি ঝড় গোপনে ধাক্কা দিচ্ছে। বোরকা গায়ে জড়িয়ে নিকাব পড়েছে দৃষ্টি, কালো কাপড়ের আবরণে ঢেকে যাচ্ছে তার প্রতিটি অভিব্যক্তি। এক পাশে সাইফ আয়নার সামনে দাঁড়িয়ে মাঞ্চা মেরে তৈরি হচ্ছে, পাঞ্জাবির কলার সযত্নে সোজা করে হাতার ভাঁজ গুটিয়ে তুলে রেখেছে। পারফিউমের কাচের বোতলটা হাতে তুলে গলায় কবজিতে পাঞ্জাবির ভাঁজে নিপুণ ভঙ্গিতে ছিটিয়ে দিচ্ছে সুগন্ধ। নিকাবের ফাঁক দিয়ে দৃষ্টি চোখ কুঁচকে তাকিয়ে আছে সাইফের দিকে। এমন অহেতুক সাজসজ্জার কি কারণ দৃষ্টি বুঝতে পারছে না। সাইফ আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সযত্নে ঠিক করে। খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে পেছনে ঘুরতেই থম মেরে গেল। দৃষ্টির চাহনিটা বিদ্ধ করল বুকের ভেতর। চোখে চাপা অগ্নিতে মুহূর্তেই গলা শুকিয়ে গেল সাইফের। শুকনো লালা গিলে আমতা আমতা করে ফিসফিস করে উঠল, মানে আপনার সাথেই কলেজ আছে যে? দৃষ্টির ব্রুক টেনে কপালে চলে গেল, কণ্ঠে শীতল ব্যঙ্গ ঝরে পড়ল। আমার কলেজ কি বিয়ে বাড়ি নাকি? মেয়ে দেখতে যাচ্ছেন সেটা বললেই হয়। সাইফ তড়িঘড়ি করে দুহাত তুলে প্রতিবাদ করল, চোখে অস্বস্তির কুণ্ঠা ভাসছে। আস্তাগফিরুল্লাহ বউ, আমি আপনাকে ছাড়া কাউকে দেখি না। দৃষ্টির ঠোঁট বাঁকিয়ে ব্যাগ গোছাতে গোছাতে ধীর কণ্ঠে জবাব ছুড়ে দিল, দেখার ইচ্ছে আছে নাকি? সাইফ গলার চাদর জড়াতে জড়াতে মাথা নিচু করে তড়িঘড়ি স্বরে বলল, না না, কিছু বলেন। কিন্তু দৃষ্টি থেমে নেই। চোখ কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। এখনই ভেদ করে ফেলবে বুকের ভেতরে সব গোপন কথা। মেয়েদের নাম শুনলে আপনার কান লাল হয়ে যায় কেন? সত্যি কি মেয়ে দেখার ইচ্ছা আছে? চলুন আমি তাহলে চয়েস করে দিই। সাইফ কানে হাত দিয়ে চমকে গেল। সত্যিই তার কান আগুনের মতো গরম হয়ে আছে, কিন্তু সেটা মেয়েদের নাম শুনে নয়। দৃষ্টির তীক্ষ্ণ অগ্নিদৃষ্টি এক মুহূর্তের রক্তে উত্তাপ ছড়িয়ে দিয়েছে। বুকের ভেতরটা কেমন দম বন্ধ হয়ে আসছে। দৃষ্টি এবার নিপুণ ভঙ্গিতে হাসার ভান করে বলল, আরে লজ্জা পাবেন না, আমি নিজেই দেখে শুনে পছন্দ করে দিব। যাকেই দিব সেটাই আপনার জন্য সেরা হবে। আপনি তো আর দেখতে পাবেন না। সাইফ চোখ কুঁচকে অবাক গলায় বলল, দেখতে পাবো না মানে? দৃষ্টি মাথা খানিকটা কাত করলো। মানে দেখার জন্য তো চোখ থাকতে হয়, সেটা যদি তুলে ফেলি তাহলে কিভাবে দেখবেন? কথাটা শেষ হতেই আচমকা দৃষ্টি টেবিলে রাখা একটা কলম তুলে নিল হাতে।
মুহূর্তের মধ্যে কলমের নিবটা সাইফের চোখের মনির সামনে চেপে ধরল সে। সাইফের বুকের ভেতরটা হিম শীতল শূন্যতায় ডুবে গেল। দৃষ্টি এবার সাইফের কলার শক্ত করে চেপে ধরল। চোখে সে একই অগ্নি দৃষ্টি। কলমটা চোখের মনির গা ঘেঁষে ধারালো ভঙ্গিতে ধরে রেখে দাঁত পিষে বলে উঠল, অন্য কোনো মেয়ের দিকে তাকানোর আগে মনে রাখবেন, এই চোখ আমি দৃষ্টি নিজে হাতে উপরে আপনার হাতে ধরিয়ে দিব। নীরবতার ভেতর সাইফের গলায় শুকনো শব্দ ফুটে উঠল। আপনার দেরি হয়ে যাচ্ছে। কোনো উত্তর না দিয়ে ব্যাগটা কাঁধে তুলে সোজা দরজার দিকে হাঁটা ধরল দৃষ্টি। তখনই সাইফ তার হাতটা টেনে নিল। শক্ত টানে গতি হারিয়ে সাইফের বুকের সঙ্গে এসে ঠেকল দৃষ্টি। দুজনের মাঝের ফাঁকা জায়গাটা মুহূর্তে মিলিয়ে গেল। সাইফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল দৃষ্টির দিকে। সেই চোখে তীব্রতা, অভিমান, অচেনা এক আকর্ষণের ঝড়। ধীরে ধীরে দুহাত তুলে দৃষ্টির মুখে দুপাশ আড়াল করে রাখা গালের উপর রাখলো। নরম স্পর্শে দৃষ্টির বুকের ভেতর কেমন কেঁপে উঠল। সাইফ মুখটা খানিক ঝুঁকিয়ে নিকাবের উপর দিয়ে নিজের অধর রাখলো দৃষ্টির মাথায়। মুহূর্ত খানেক থেমে থেকে আবার চোখে চোখ রাখলো সে। আলতো হাতে নিকাবটা সামান্য তুলতেই উন্মুক্ত হয়ে এলো দৃষ্টির রক্তাক্ত গোলাপি অধর। শ্বাস কেঁপে উঠল তার। আধার নিকাবের ফাঁক দিয়ে সাইফ হঠাৎ ঝুঁকে পড়ল। দীর্ঘ শক্ত এক চুমু এঁকে দিল কাপা কাপা সেই নরম ঠোঁটে। এক চিলতে দূরত্বে সরে এসে আবার নিকাব নামিয়ে দিল সাইফ। নরম গভীর কণ্ঠে তার স্বর শোনালো, এই যে কথা দিলাম, অন্য কোনো মেয়ের দিকে চোখও তুলে তাকাবো না। দৃষ্টি কিছু বলল না। নিকাবের আড়ালেই ফুটে উঠল এক চিলতে হাসি। হাসিটা লোকনো থাকলেও সাইফ বুঝে ফেলল দৃষ্টির চোখের কোণ খানিক সংকুচিত হলো যে তাই। সাইফ এরপর শক্ত করে দৃষ্টির হাতটা ধরে নিল। আঙ্গুলে নিজের আঙ্গুল গলিয়ে ধীর পদক্ষেপে বেরিয়ে গেল। উজান ভাই, আমি এই ফুলটা নিতে চাই, প্লিজ। উজান হাতে ধরা লালচে গোলাপগুলোর দিকে তাকিয়ে ধীর গলায় বলল, এতগুলো ফুল দিয়ে কি করবি তুই? বোঝা আমারে, একসাথে এত নিলে সব ফুল একসাথে নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আলাদা আলাদা সময় নে। এক ঝাঁক বাহারি ফুল বুকের কাছে জড়িয়ে ঠোঁট ফুলিয়ে উজানের দিকে তাকিয়ে রইল ঈশিতা। হাতের মাঝে জায়গা ফুরিয়ে গেছে। আঙ্গুলের ফাঁকে ফাঁকে রঙিন পাপড়ি ভরে আছে, তবুও তার মন পড়ে আছে সাদা গোলাপের দিকে। চোখে তীব্র আকাঙ্ক্ষার ঝিলিক, কণ্ঠে অভিমান মেশা সুরে বলে উঠল, দিবে না? সেটা সরাসরি বললেই হয়। তুমি অনেক কিপটে হয়ে গেছো। একপাশে দাঁড়ানো মুরব্বি ধাঁচের দোকানদার মুচকি হেসে যোগ করলো। উজান চমকে তার দিকে ঘুরে তাকালো। কপালে ভাঁজে বিরক্ত খেলা করছে। কোন দিক দিয়ে একে আপনার বাচ্চা মনে হয়? আগায় গোড়ায় পুরো এক বুইরা বেডি মানুষ। উজান ভাই, লাগবে না তোমার ফুল। রাগে ঠোঁট ফুলিয়ে ঘুরে হাঁটা ধরল ঈশিতা। উজান দীর্ঘশ্বাস ফেলল। কিছু না বলে দোকানে থেকে দুটো সাদা গোলাপ কিনে নিল। ধীর ভঙ্গিতে ঈশিতার হাতে ফুলগুলো গুজে দিয়ে বাকি দাম মিটিয়ে পেছনে ঘুরল। কিন্তু মাত্র 2 কদম যেতেই থমকে দাঁড়িয়ে গেল। চোখ থেমে গেল সামনে। 2 হাত বুকে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি। সরু চোখে তাকিয়ে আছে তাদের দিকে। উজানের বুকের ভেতর কেমন কেঁপে উঠল। এভাবে এতদিন পর হঠাৎ করে দৃষ্টিকে দেখবে, এটা কোনোভাবেই তার কল্পনায় ছিল না। উজানের থমকে যাওয়া দেখে পেছন থেকে ঈশিতা কৌতূহলী স্বরে বলে উঠল, আরে থেমে গেলে কেন উজান ভাই? চলো না। কথা শেষ হওয়ার আগেই তার নজরও গিয়ে পড়ল দৃষ্টির দিকে। চোখ বড় বড় করে উঠে ফুলগুলো উজানের হাতে ধরিয়ে দৃষ্টির দিকে দৌড়ে গেল ঈশিতা। আপু, তুমি এতদিন পর আমাদের তো ভুলেই গেলে। দৃষ্টির ঠোঁটে নীরব হাসি ফুটে উঠল। ঈশিতাকে নিজের বাহু ডোরে টেনে নিল সে। কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখেই ধীরে স্বরে এলো। চোখ বুলালো ঈশিতার চেহারায়। মেয়েটা দিন দিন অত্যাধিক সুন্দর হচ্ছে। গালের উজ্জ্বলতা বেড়েছে, চোখের দীপ্তি তীক্ষ্ণ হয়েছে। আলতো করে ঈশিতার গাল দুটো চেপে ধরে বলল দৃষ্টি, একদম ভুলিনি। তবে এখানে কি করছিস তোরা? শেষ কথাটার সঙ্গে সঙ্গে আর চোখে তাকালো উজানের দিকে। তীক্ষ্ণ সেই চাহনিতে বুকের ভেতর হালকা শিরশিরে অনুভূতি বয়ে গেল। উজান চোরা চোখে অন্যদিকে তাকিয়ে ব্যস্ত ভাব ধরল। ঈশিতা খুশি মনে ঝটপট বলে উঠল, ফুল কিনতে এলাম আপু। এই দেখো, উজান ভাই আমাকে কতগুলো ফুল কিনে দিয়েছে। উজানের মুখে রং পাল্টে গেল। ঈশিতা এই মেয়েটা বড্ড ছেলে মানুষ, কখন কোথায় কি বলতে হয়
কোনো হিসেবই ওর নেই। গলায় কাটা আটকে গেলেও কোনোভাবে নিজেকে সামলে নিয়ে উজান দৃষ্টির দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, এই একটা বার্থডে পার্টিতে যাব আমরা, তাই নিয়েছি। শব্দগুলো কেমন ভেঙে ভেঙে এলো তার ঠোঁট থেকে। আশ্চর্য, উজান এত তোতলাচ্ছে কেন? নিজেরই বোঝা দায়। ঈশিতা অবাক হয়ে তাকিয়ে একটানে বলে ফেলল, ঠিক কথা বলছো কেন? ফুল তো আমি আমার জন্য নিয়েছি। উজান কোনো জবাব না দিয়ে আস্তে ঘুরে অন্যদিকে তাকালো। ঈশিতা ঝটফট সব ফুল নিজের হাতে গুটিয়ে নিল। কলেজ ছুটি হয়েছে কিছুক্ষণ আগে। প্রতিদিনের মতো আজও দৃষ্টি এখানে এসে দাঁড়িয়েছিল সাইফের জন্য। বাজার ঘেরা এই জায়গায় ফুলের দোকানের সারি, ছোটখাটো দোকানপাট আর মানুষের ভিড়, কিন্তু আজকে এইভাবে মুখোমুখি হয়ে যাওয়া দৃষ্টির কাছে অপ্রত্যাশিত। দূর থেকে ঈশিতাকে ফুল কিনতে দেখে এগিয়ে এসেছিল সে, কিন্তু উজানকে ঈশিতার পাশে দেখে থেমে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকেই বুঝলো দুজনের সম্পর্কটা বোধ হয় সেই স্বাভাবিক সীমা পেরিয়ে অন্য কোনো পথে পা বাড়াচ্ছে। এমন সময় একটু দূরে থেকে সাইফের কণ্ঠ ভেসে এলো। সাইফকে দেখতে পেতেই ঈশিতা ছুটে গেল তার দিকে। দৃষ্টি চলে যাওয়ার পর থেকে সাইফের সঙ্গে আর তেমন কোনো যোগাযোগের প্রয়োজন পড়েনি। জীবনযাপনের অবিরাম ব্যস্ততায় কেই বা কাকে মনে রাখে। সাইফ ও ঈশিতাকে দেখে কেবল সৌজন্যমূলক এক টুকরো হাসি ছুড়ে দিল। দৃষ্টি সেদিকে চট করে তাকিয়ে মৃদু হাসল। উজান ধীর দৃষ্টিতে কিছুক্ষণ সাইফকে পর্যবেক্ষণ করলো, তারপর বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস ছেড়ে দৃষ্টির দিকে ফিরে তাকিয়ে বলল, বেশ সুখে আছিস তাই না? আলহামদুলিল্লাহ, আমার এই কলঙ্কিত জীবনে এত সুখ আমার ভাগ্যে জুটবে কখনো ভাবিনি। সাইফের দিকে নিবদ্ধ চাহনি রেখে কথাগুলো উচ্চারণ করলো দৃষ্টি। উজান মাথা নেড়ে সায় দিল, অথচ চোখে মুখে অপরাধ বোধের ছায়া। দৃষ্টির চোখে চোখ রাখার মতো সাহস ওর আর অবশিষ্ট রইল না। ঈশিতা খুব কোমল উজান ভাই, স্বভাবটা যেমন শিশুদের মতো, মনটাও ঠিক তেমনই ফুলের পাপড়ির মতো নরম। দয়া করে ওকে কষ্ট দিবেন না। উজান চমকে তাকালো দৃষ্টির দিকে। দৃষ্টি এবার তার চোখের ভেতরে চোখ গেঁথে স্থির গলায় আবার বলল, অন্তত ওকে আমার মতো ত্যাগ করবেন না। জীবনে উত্থান পতন আসবেই, তো সেসবের মাঝেই কার হাত ছেড়ে দেওয়াটা কাপুরুষতার পরিচয়। ঈশিতার চোখে আপনি যেন আজীবন সুপুরুষ হয়ে থাকেন। উজান নির্বাক, কি বলবে, আদৌ কিছু বলার আছে কি না সে নিয়েই দ্বিধাগ্রস্ত। দৃষ্টি তার দিকে তাকিয়ে বিদ্রুপ মাখা এক চিলতে হাসি হাসলো, কিন্তু নিকাবের আড়ালে হাসিটা উজানের দৃষ্টিগোচর হলো না। উজান ঠোঁট নেড়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই সাইফ এগিয়ে এলো। চলুন বউ। সাইফের কথাটা শেষ হতে উজান নিজের বাক্য গিলে ফেলল। ঈশিতা হঠাৎই হেসে বলে উঠল, আমাদের বাড়িতে কবে আসবে আপু? আসবো সময় করে, বড় মাকে অনেকদিন দেখা হয়নি, তোমরাও তো আমাদের বাসায় আসতে পারো। ঈশিতা ও দৃষ্টির কথার মাঝে উজান আর সাইফের চোখ বারবার একে অপরের সঙ্গে লেপ্টে যাচ্ছিল। দৃষ্টি সেটা লক্ষ্য করতেই ধীরে বলে উঠল, উনি উজান ভাই। জানি। শান্ত সংক্ষিপ্ত উত্তর দিল সাইফ। এরপর হাত বাড়িয়ে বলল, আমি সাইফ, শেখ ইস্তিহাদ সাইফ। উজান সৌজন্য রক্ষা করে হাত মেলালো। আবির উজান চৌধুরী। দুই পুরুষের মাঝে কুশল বিনিময়ের ফাঁকে কিছুক্ষণের জন্য চোখে চোখ আটকে রইল। বাতাসে টান অনুভূত হলো। পরিস্থিতি অস্বস্তিকর দিকে গড়াতে শুরু করেছে বুঝে দৃষ্টি হালকা হাসি দিয়ে সেদিনের মতো বিদায় নিল। ধীর পদক্ষেপে এগোচ্ছে দৃষ্টি। পায়ের নিচে কখনো শুকনো পাতাগুলোর ভাঙচুর শব্দ অশ্রুত কোলাহল তুলছে। চারপাশে এমন গাঢ় নীরবতা যে ক্ষুদ্রতম শব্দ অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ হয়ে কানে বাজছে। দম আটকে চলতে চলতে একসময় এসে থামলো বাড়ির পেছনের বাগানে চিলে কোঠার ভগ্ন দেহি ঘরটার সামনে। চারদিক নিস্তরঙ্গ অরণ্যের মতো বেড়ে ওঠা বৃক্ষরাজি জায়গাটাকে এক অজানা ভয়ের আবরণে ঢেকে রেখেছে। ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ পর্যবেক্ষণ করছে দৃষ্টি। সাইফ নেই ঘরে, এমনও অনুপস্থিত। নীলিমা দুপুরের ভোজন শেষে ঘুমিয়ে পড়েছে। পাহারাদাররাও খাবারের বিরতিতে। সুযোগকে পুঁজি করে আজ নিজের মনের কৌতূহল আর সংশয়ের
অবসান ঘটাতে এখানে এসেছে সে। গাছের ঝোপ সরিয়ে প্রতিটি কোণায় দৃষ্টি রাখছে গভীর মনোযোগ। এমন সময় গাছপালার ভিড়ে মাটির বুকে চোখে পড়ল জং ধরা কোনো লোহার বস্তু। মুহূর্তে সে ঝুঁকে পড়ল, স্পষ্টভাবে দেখতে চাইল সেটাকে। এখানে কি করছো? বজ্রকণ্ঠের মতো ভেসে আসা আওয়াজে দৃষ্টি জমে গেল। মাথা ঘুরিয়ে কেবল তাজউদ্দিন দাঁড়িয়ে আছে। বিস্ময়ে থমকে গেল সে। তাজউদ্দিন যে বাড়িতে আছে তা তো জানতই না। কবে ফিরল সেসবের খবরও নেই। তার স্থির চাহনির ভেতর অদ্ভুত এক সুর। আরেকবার বলল, এখানে কি চাই তোমার? জায়গাটা গাছপালায় ভর্তি, বুঝতে পারছো না? যেখানে সেখানে পা ফেলার আগে সতর্ক হওয়া উচিত। সাপ বিচ্ছু লুকিয়ে থাকতে পারে। দৃষ্টি হতভাগ। আজ তাজউদ্দিনের কণ্ঠে অন্যরকম রং। লোকটা কি সত্যিই তার নিরাপত্তা নিয়ে ভাবছে, নাকি আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? গলা খাকারি দিয়ে কিছু বলতে উদ্যত হতেই তাজউদ্দিন হাত তুলে থামিয়ে দিল। থাক, আর কিছু বলতে হবে না। আমি চাই না আমার ছেলের বউ কোনো বিপদে পড়ুক। চলো ফিরে যাই। বলেই হেঁটে চলল সে। তৃতীয়বারের মতো বিস্ময়ে অভিভূত হলো দৃষ্টি। ঘাড় ঘুরিয়ে শেষবার তাকালো সেই জংধরা লোহার টুকরোটার দিকে। হঠাৎ তাজউদ্দিনের কঠিন স্বর আবার কানে এলো। কি হলো? কথা কানে যাচ্ছে না? গভীর শ্বাস ফেলে দৃষ্টি তার পিছু নিলেও হঠাৎই তাজউদ্দিনকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে নিজে এগিয়ে গেল সামনের দিকে। মাঝপথে দাঁড়িয়ে গেল তাজউদ্দিন। মেয়েটার সাহসী আগুন ঝরা মেজাজ প্রতিবারই তাকে অভিভূত করে। বুকের ভেতর চাপা বিস্ময়ে ফিসফিস করে বলে উঠল, পুরোটাই মায়ের রক্ত বইছে এই মেয়ের শিরায়। অবহেলায় কাপড় ভাজে মগ্ন দৃষ্টি। সামনের কাউচে বসে সাইফ ব্যস্ত নিজের কাজ নিয়ে। কাজের ফাঁকে ফাঁকে বারবার গোপনে আর চোখে তাকাচ্ছে দৃষ্টির দিকে। কিন্তু দৃষ্টি স্বপ্নীল শূন্যতায় ডুবে আছে। তার মন অন্য কোনো অচেনা দিগন্তে ভাসছে। দৃষ্টিকে এমন বিভোর থাকতে দেখে ধীর পদক্ষেপে সাইফ এগিয়ে এসে দাঁড়ালো দৃষ্টির পিঠের ঠিক পেছনে। বিস্ময়কর ব্যাপার, দৃষ্টি টেরই পেল না। আশ্চর্য। সাধারণত দৃষ্টির সতর্ক অনুভূতি সবকিছু সহজেই ধরে ফেলে, অথচ এতখানি প্রলম্বিত ছায়া তার পেছনে দাঁড়িয়ে আছে, তবু সে কোনো টের পেল না। সাইফ গভীর নিঃশ্বাস টেনে নিল, তারপর হাত বাড়িয়ে দৃষ্টিকে কোমল আবেষ্টনে বন্দি করে নিল। হঠাৎই হুড়মুড়িয়ে শিউরে উঠল দৃষ্টি। সাইফের চিবুক নেমে এলো দৃষ্টির কাঁধে। স্বর নামলো অদ্ভুত শান্ত গহ্বরে। কি হয়েছে? কোন ভাবনা হারিয়ে গেছেন আপনি? কিছু না। তোতলানো স্বরে কথা শেষ করেই তড়িঘড়ি নিজের কাজে আবার ডুবে গেল দৃষ্টি। সাইফ এক দৃষ্টিতে তাকে উপর থেকে নিচ পর্যন্ত গোপনে মাপতে লাগলো। বসন্তের রং গায়ে জড়ানো আটসাট একখানা বাসন্তী শাড়ি পরা, মাথার চুলগুলো উঁচু করে তোলা, একখানা কাঠির ফান্দে বন্দি, কাঁধ বেয়ে চিকন ঘামের রেখা ফর্সা দেহে ঝিলিক জাগাচ্ছে। মাঝে মাঝে হাতের আঙ্গুল কপালের অবাধ্য কেশ সরিয়ে আবার কাজে মন দিচ্ছে। সযত্নে ভাঁজ করে কাপড় সাজিয়ে রাখছে ওয়ার্ড্রোবে। এই সাধারণ দৃশ্যেই সাইফকে অদ্ভুত মায়াজালে আবদ্ধ করে ফেলেছে দৃষ্টি। দৃষ্টির স্বাভাবিকতার অন্তরালে লোকানো এক অচেনা বিস্ময়। অবলীলায় অজান্তেই চারপাশকে নিজের প্রভাবলতায় ডুবিয়ে ফেলার এক অদৃশ্য ক্ষমতা আছে তার। অন্য নারীদের দিকে দৃষ্টি পরিপূর্ণ ব্যতিক্রম, নিখাস স্বতন্ত্রতা, অস্বীকারহীনতা ভাবে সবার থেকে একেবারেই আলাদা। সাইফ কোনো কথা না বলে চলে গেল ফ্রেশ হতে। অল্প কিছুক্ষণ পর ট্রাউজার আর টি শার্টে ভেজা ভেজা সতেজ দেহে ফিরে এলো। কিন্তু ঘরে দৃষ্টি নেই। বুঝলো নিশ্চয়ই গেছে খাবারের আয়োজন সামলাতে, তাই সেও নীরবে সেদিকে গমন করলো। আয়নার সামনে বসে চুলে বেনুনি গাচ্ছে দৃষ্টি। আঙুলের পর আঙুল ঝরে পড়েছে কেশের স্রোত। হঠাৎই পেছনে সাইফ এসে দাঁড়ালো। দরজা টেনে নরম পায়ে এসে খাটের কিনারে বসলো। আয়নার ফ্রেমে সেই প্রতিচ্ছবি ধরা পড়তে দৃষ্টি একফালি মুচকি হাসি ছুড়ে আবার মন দিল নিজের কাজে। কিছুক্ষণ গাঢ়ভাবে দৃষ্টির হাতের খেলা দেখল সাইফ। বেনুনির মাঝপথে সে হঠাৎ হাত বাড়িয়ে থামিয়ে দিল দৃষ্টিকে। বিস্ময় ভেজা দৃষ্টি ঘুরে তাকালো প্রশ্নমুখর চোখে। আমি করে দিই বউ। শিশুসুলভ আবদারের স্নিগ্ধতা মিশে এলো সাইফের কণ্ঠে। দৃষ্টি হেসে ফেলে আলতো করে বিনুনি টেনে নিল শেষ পর্যন্ত।
পারবেন না আপনি? সাইফ নিরলস অনুনয়ে ভিজিয়ে দিল স্বর। প্লিজ বউ, করতে দিন না। আবারও একই কোমল সুরে অনুনয় স্রোত ছড়িয়ে দিতেই দৃষ্টি মৃদু হাসিতে মাথা নেড়ে সায় দিল। তাতেই সাইফের চোখে ঝিলমিল আলো নেচে উঠল। মুহূর্তে এক হাত বাড়িয়ে দৃষ্টির চুলটা, তারপর একেবারে দক্ষ কারিগরের ভঙ্গিতে শুরু করলো বেনুনি গাথা। দৃষ্টি অবাক মুগ্ধতায় তাকিয়ে রইল। লোকটা নিপুণভাবে কাজ করছে, কোথাও বিন্দুমাত্র ত্রুটি নেই। প্রতিটি চুল আর আঙ্গুলে অনুগত হয়ে বাধা পড়ছে। দৃষ্টি চুপচাপ মুগ্ধ দৃষ্টিতে দেখতেই থাকলো তাকে। বেনুনি শেষ হতেই সাইফ রাবার দিয়ে চুলটা বেঁধে দিয়ে তার মুখের দিকে তাকিয়ে দিল এক প্রশস্ত হাসি। দৃষ্টি আলতো হাত বাড়িয়ে সাইফের কপালের ওপর পড়ে থাকা চুল সরিয়ে দিল। তারপর বেনুনিতে হাত বুলিয়ে নরম হাসি ছুঁড়ে পড়ল। ভালো হয়েছে। সাইফের মুখের উজ্জ্বলতা বাড়ল। দৃষ্টি একটু ঝুঁকে এলো, আঙ্গুল বাড়িয়ে টেনে দিল সাইফের নাক। ঠাট্টার ছলে চোখ মিটিয়ে বলল, অনেকগুলো ধন্যবাদ। সাইফও হেসে উঠল। উঠে আসুন, ঘুমাবো। দৃষ্টির সঙ্গে সঙ্গে বলে উঠল, না, আজকে আমাকে গান শোনান, অনেকদিন হলো আপনার গান শুনি না। সাইফ গাম্ভীর্যের ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল। দৃষ্টি ব্রু কুঁচকে তাকালো। অবিশ্বাস্য, সাইফ কিনা তাকে মানা করেছে। যে মানুষটা কোনোদিন ভুলেও তাকে না বলতে জানে না, আজ সে সত্যি মানা করেছে। দৃষ্টির মনে হলো হয়তো সত্যিই ক্লান্ত, তাই আর জেদ করলো না। আচ্ছা, আপনি শুয়ে পড়ুন, আমি একটু পর আসছি। শান্ত স্বরে বলেই বারান্দার দিকে পা বাড়ালো দৃষ্টি। খোলা বাতাসে এসে শরীর এলিয়ে দিল। বর্ষা বিদায় নিয়েছে কিছুদিন আগে। আবহাওয়া এখন অদ্ভুত রকমের অস্থির, মাঝে মাঝে গরম, আবার কখনো হিমেল শীতলতা। তবে এই মুহূর্তের হাওয়া কোমল, প্রশান্তির স্পর্শে ভরপুর। বারান্দায় দাঁড়াতেই মন জুড়িয়ে গেল। লম্বা বেনুনি কোমরে দুলে উঠছে, কাপড়ের আঁচল হওয়ার ছোঁয়ায় কাঁপতে কাঁপতে দেহে জড়িয়ে আসছে। তখনই দৃষ্টির কানে ভেসে এলো গিটারের টুংটাং সুর। দৃষ্টির ঠোঁটে ঝলকে উঠল একরাশ হাসি, তবুও চোখ অদূরের অচেনা অন্ধকারে গেঁথে রাখল। তোমার গায়ে তাঁতের শাড়ি, চুল বাঁধা লাল ফিতায়, রাগ কইরো না, রঙিন আলতা দিয়া দিমো পায়। সাইফের সুরেলা কণ্ঠ বাতাস সেদ করে দৃষ্টির কানে এসে বাজতেই পিছন ফিরে তাকালো সে। চোখের গভীরতায় থমকে গেল। সাইফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। ঘর থেকে ফোঁটা ফোঁটা ক্ষীণ আলো ছড়িয়ে আসছে। বাইরে চাঁদের আলো ছিটকে পড়েছে প্রশান্তিময় অন্ধকারে। আলো অর্ধেক, ছায়া অর্ধেক, তবুও স্পষ্ট বোঝা যাচ্ছে সাইফের দৃষ্টি নিবিড় হয়ে গেঁথে আছে কেবল তার উপরেই। তুমি আমার মরা গাঙ্গে হঠাৎ আসে বান। অপলক চাহনি মেলে তাকিয়ে রইল দৃষ্টি। সাইফের কণ্ঠে ভেসে আসা সুর মায়াবী জাল বুনে তাকে একরাশ আবেশে আচ্ছন্ন করে দিল। সোনা বউরে, তোমার লাগিয়ে বাড়লাম এই গান। গান শেষ হতেই দৃষ্টি ঠোঁট বাঁকিয়ে চোখ কুচকাল, মাথা দুলিয়ে মৃদু অভিমানের স্বরে বলে উঠল, আপনিই তো বললেন গাইবেন না, এখন গাইলেন কেন? সাইফ ধীর পদক্ষেপে এগিয়ে এসে দৃষ্টির একেবারে গা ঘেঁষে দাঁড়ালো। বারে, আমার সোনা বউ গান শুনতে চাইবে আর আমি গাইবো না, এবার হয় নাকি? দৃষ্টি হেসে কিছু বলতে যাবে তার আগেই সাইফ আলতো করে হাত টেনে তাকে বসিয়ে দিল বারান্দার শীতল মেঝেতে। দুজন মুখোমুখি হেলান দিয়ে বসে পড়ল। গিটারের তারে আবারও ধ্বনি তুলল সাইফ। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাও না রে বন্ধু, শুইতে পারবো না তোমায়। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশে পীড়িতের গান গাইও। বাকিটুকু গাওয়ার আগেই মাঝপথে সুর টেনে নিল দৃষ্টি। অনিমেষ তাকিয়ে থেকে সুরের মাঝে গিয়ে উঠল, ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দয়াময়ী হইও রে বন্ধু, দয়াময়ী হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। চোখ ভিজে এলো দৃষ্টির। টলটলে অশ্রু চিকচিক করে উঠল চোখের কোণে। সাইফ মৃদু হাসি ছুঁড়ে শেষ প্রহরেই সুর মেলালো তার সাথে। দুজনের কণ্ঠ মিশে গেল এক গহীন আবেশে, একই সাথে গেয়ে উঠল। সুর থেমে আসতেই সাইফ এক হাতে মুছে দিল দৃষ্টির ভেজা চোখ।
পরক্ষণেই তাকে টেনে নিল নিজের অন্তরঙ্গ বুকে। দৃষ্টি মাথা রাখলো সাইফের প্রশান্ত কাঁধে। আমাকে কখনো একা করে দিবেন না দয়া করে। এই দুনিয়ায় আপনি ব্যতীত আমার আর যে কেউ নেই। জানি। চাইলে ইচ্ছে মতো কষ্ট দিতে পারেন, আমি শুয়ে নিব, কিন্তু আমাকে একা করার কথা কখনো ভাবেন না। যেই মুহূর্তে আপনি আমার পাশ থেকে সরে যাবেন, আর তার এক মুহূর্ত পর্যন্ত আমি বাঁচতে চাই। সাইফ মৃদুভাবে চুমু খেলো দৃষ্টির চুলের উপর মাথার মধ্যে, তারপর গভীর অভিব্যক্তিতে বলল, আমি আপনাকে আপনার কল্পনার চেয়ে বেশি ভালোবাসি। শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব। আমি ঠিক ততক্ষণ বাঁচতে চাই যতক্ষণ পর্যন্ত আপনি আমার পাশে থাকবেন। দৃষ্টি এবার সাইফের বুকের কাছটা এসে ঠেকালো, তাও যত্নে মাথা রাখলো সাইফের বুকের উপর। সাইফ প্রাণ ভরে একবার শ্বাস নিল প্রিয়তমার শরীরের, এরপর স্নিগ্ধ আঙ্গুলে দৃষ্টির কেশের রেখা ছুঁয়ে সাইফ নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি তখন গভীরে মনোযোগী কিছু একটা ভাবছিলেন। কি হয়েছে বলুন তো? দৃষ্টি ক্ষণিক নীরব থেকে ধীরে বলল, দুপুরে আমি গিয়েছিলাম বাগানে। পোড়া চিলেকোঠার কাছে মাটির ভেতর থেকে লোহার মতো কি যেন একটা বস্তু কেটেছিল। সাইফ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে উঠল। আপনি কি বুঝতে পেরেছেন সেটা আসলে কি? দৃষ্টি মুখ তুলল তার চোখের দিকে, মাথা না বোধক দোলালো দুদিকে। না, কিছু বুঝে উঠতে পারিনি। তার আগে যেটা সেখানে চলে এসেছিল। চমকে উঠল সাইফ। বাবা, উনি কখন এলো বাড়িতে? আপনাকে দেখতে পেয়ে আবার কোনো কিছু বলেনি তো? সেটা তো জানি না কখন এলেন। আমি অবাক হয়েছিলাম ওনাকে ওখানে দেখে। তাছাড়া কপালে ভাঁজ ফেলে সাইফ প্রশ্ন ছুড়ে দিল। তাছাড়া কি? প্রশ্ন দ্বিধা নিয়ে গলার স্বর ছোট করে বলে উঠল, তখন ওই অস্বাভাবিক কোমলতার কথা বললেন আমার সঙ্গে। বললেন উনি নাকি তার ছেলের বইয়ের ক্ষতি চান না, তাই আমাকে ডেকে নিয়ে এলেন ভেতরে। অথচ এর অপ্রকাশিত মমতাই আমার সন্দেহ বাড়াচ্ছে। এত সৌজন্য হঠাৎ কেন আমার জন্য? আমাকে সেখান থেকে সরিয়ে আনার জন্য নয় তো? সাইফ থমকে গেল, চিন্তার গভীরে ডুবে রইল। তার নীরবতা ভাঙতে দৃষ্টি কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? কি ভাবছেন আপনি? সাইফ তড়িঘড়ি করে বলে উঠল, কিছু না, কিছুই না। আপনার সন্দেহ হচ্ছে না ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, হচ্ছে তো। তাহলে কি করা যায় বলুন তো? সাইফ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন কিছুই করতে হবে না। আপাতত আমাদের ঘুমানো উচিত, বাকিটা পরে দেখব। চলুন। কথা শেষ করে সাইফ হঠাৎ দৃষ্টিকে আলতো করে পাজা কোলে তুলে নিল। দৃষ্টি অবাক হয়ে কিছু বলার আগেই তার হাতে থাকা গিটারটা নিয়ে বারান্দায় দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। তারপর নিভু আলোয় খাটে শুয়ে দিল প্রিয়তমাকে। নিজেও দরজা টেনে আধারের ভেতর শুয়ে পড়ল তার পাশেই। অতি সতর্ক পদক্ষেপে এগিয়ে আসছে কেউ একজন। অন্ধকারে তার হাতে কেবল একটি ক্ষুদ্র টর্চ, যার কুণ্ডুলি আলো আধার ভেদ করে কাঁপতে কাঁপতে ছুটে বেড়াচ্ছে চারিদিকে। লোকটা বারবার পেছনে ফিরে তাকাচ্ছে কেউ যাতে দেখে না ফেলে। অবশেষে এসে থমকে দাঁড়ালো পোড়া চিলে কোঠার ঘরটার সম্মুখে। দুই হাতে আগাছার ভারী ঝোপ সরিয়ে উন্মুক্ত করলো জংধরা লোহার ভারী টুকরো। আশেপাশে আরেকবার নিখুঁত নজরে দেখে নিল চারদিক, তারপর টেনে তুলল সেই অংশটুকু। কেঁপে উঠে খুলে গেল লুকোনো এক পুরনো দরজা। অপর প্রান্তে উন্মুক্ত হলো একটা পথ, পাকা ইটের গন্ধ মাখা অন্ধকার সুড়ঙ্গ। বিন্দুমাত্র দেরি না করে ছায়ামূর্তি ঢুকে গেল ভেতরে, আর ধীরে ধীরে দরজাটাকে টেনে দিল ভেতর থেকে। তারপর কেটে গেল দীর্ঘ এক সময়। নিস্তব্ধতা আবারও জমাট বাঁধল চারিদিকে। ঘুমের আবেশে এপাশ ওপাশ করতে করতে হঠাৎ দৃষ্টি টের পেল তার পাশের শূন্যতা। যেখানে সাইফ থাকার কথা সেখানে এখন কেবল ঠান্ডা বিছানা। হাত বাড়িয়ে আরেকবার ছুঁয়ে দেখতেই ঘুম পুরোপুরি উড়ে গেল। সত্যি সাইফ নেই। চোখ মেলে পিটপিট করে চারিদিক দেখল সে, তারপর সোজা হয়ে উঠে বসলো খাটে। হাত বাড়িয়ে টেবিল লাইট জ্বালাতেই মৃদু আলোয় দেখা গেল ঘড়ির কাঁটা দাঁড়িয়ে আছে রাত 2:36। বুকের ভেতর অজানা শঙ্কার কাঁপুনি বয়ে গেল। এত রাতে কোথায় গেল সাইফ? দৃষ্টি অস্থিরভাবে নিজের কাপড় ঠিকঠাক করে পায়ে পায়ে এগিয়ে গেল দরজার দিকে। হাত বাড়িয়ে দরজা খোলার সাথে সাথেই হুড়মুড় করে সাইফ এসে উপস্থিত হলো। দুজনেই একে অপরকে দেখে থমকে উঠল এক মুহূর্তের জন্য। সাইফ বিস্মিত দৃষ্টিতে তাকালো। বউ, কোথায় যাচ্ছিলেন আপনি? দৃষ্টি কপালে ভাঁজ ফেলে স্থির
দৃষ্টিতে লক্ষ্য করলো তাকে। সাইফের কপাল বেয়ে চুলের ফাঁক থেকে জল ঝরছে, খোঁচা খোঁচা দাড়ি বেয়ে টুপ টুপ করে পড়ছে ফোঁটা। সদ্য ধোয়া মুখ থেকে বয়ে আসছে উজ্জ্বলতা। দৃষ্টি ধীর গলায় জিজ্ঞেস করলো, আপনাকে পাশে না পেয়ে খুঁজতে উঠেছি, এত রাতে কোথায় গেলেন? সাইফ হালকা হাসার চেষ্টা করে উত্তর দিল, ও আচ্ছা, বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম, ঘুম আসছিল না তাই বেরিয়েছিলাম। দৃষ্টি চোখ কুঁচকে তাকালো। সন্দেহের ছায়া নেমে এলো তার চাহনিতে। দৃষ্টি কতটুকু বিশ্বাস করেছে তার কথা বুঝতে পারছে না সাইফ। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে দৃষ্টির ঠোঁটে টেনে আনলো এক নিখাত হাসি। আমি তো ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম, দয়া করে রাত বিরেতে এমন করে বেরোবেন না। এ কথা বলেই হাই তুলতে তুলতে ধীর পায়ে ফিরে গিয়ে শুয়ে পড়ল দৃষ্টি। সাইফ নিস্তব্ধ মুখে আর কোনো কথা না বাড়িয়ে দৃষ্টিকে জড়িয়ে নিয়ে তার পাশেই শুয়ে পড়ল। কাঠফাটা রোদের নির্দয় আজ ভেদ করে ধীরে ধীরে বাড়ি ফিরেছে নীলিমা। কলেজ ছুটির অনেকটা সময় পেরিয়ে গেছে, তবু ইমনের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে অবসন্ন পা আর টিকতে পারেনি। অবশেষে হাঁটার পথ বেছে নিয়েছে সে। কিছু দূর এগিয়ে এসে নদীর পাড়ে দাঁড়াতে শরীরে নামলো প্রশান্তির ছায়া। বিরামহীন দহনকে শীতল করে দিল নদী বাহিত কোমল বাতাস। বুক ভরা দীর্ঘশ্বাস ফেলে খানিকক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল নীলিমা। হাওয়ার তীব্র ধাক্কায় পরনের বোরকা হিজাব উন্মাতাল নিদ্রে লিপ্ত। বুকের মাঝে হাত গুজিয়ে আকাশের নীলিমায় চেয়ে আছে সে, অচিন্ত ভাবনার আবেশে। নীলু, হঠাৎ উচ্চারিত আহ্বানে স্তব্ধ হয়ে গেল তার পদক্ষেপ। শির দ্বারা বেয়ে নেমে এলো অদৃশ্য শিহরণ। বহুদিনের অনুপস্থিতির পর এই কণ্ঠস্বর তার কাছে অচেনা নয়। অস্থি মজ্জায় আঁকড়ে থাকা পরিচিতি পিছনে ফিরে দেখার আগেই আবার ভেসে এলো ডাক। কেমন আছিস বোন? কাঁপতে থাকা পায়ে ধীরে ঘুরে তাকাতেই দিশেহারা দৃষ্টিতে ছলাৎ করে উঠল অন্তর। গলার গভীর থেকে ফিসফিসিয়েই বেরিয়ে এলো সুর, ভাইয়া? চোখের ধার বরাবরের চেয়ে ভারী। 2 ফোঁটা অশ্রু চেপে ধরে পড়ে গেল মুখোদয়। ভয়ে ক্রোধে অভিমানে মিলিত গলা গল নদীর মতো নীলিমার গলায় আটকে আছে। অমিত ব্যয়ী নীরবতাই তার ঠোঁটে সিল পড়ে গেছে। তার সামনেই দাঁড়িয়ে আছে সিয়াম, চুলে ঝলসে থাকা অগোছালো কোকর, ফিকে পড়া জামা, দাড়ি চুল মিশিয়ে এক খণ্ড অনাবশ্যিক কদর্য চেহারা। চোখের নিচে কাটা কালচে দাগ, লালচে অন্ধকারে জ্বলছে চোখ। নেশার রেখাচিত্র মুছে দিয়েছে তার কালের উজ্জ্বলতা। সে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে এলো, হাতে অপরূপ মমতা নিয়ে নীলিমার করুণ মাথার ওপর রাখলো একেবারের জন্য। আমাকে ভুলে গেলি? তোর ভাইকে মনে নেই তোর? নীলিমা ধীর গতিতে 2খানি পা পিছিয়ে দিল। মাথায় রাখা সিয়ামের হাত অস্থায়ীভাবে শূন্যতায় ঝুলে রইল। পরে সিয়াম সেও সাবধানে নামিয়ে নিল। জানি আমাকে অনেক ঘৃণা করিস, কিন্তু আমি তোকে অনেক মিস করি, শুধু তোকে। নীলিমার মুখে কটু কম্পে এক ব্যঙ্গ হাসি উকে দিল, কিন্তু নিকাবের আড়ালে তা বোঝা গেল না সম্পূর্ণভাবে। নিজেকে জড়িয়ে ধরে সে কণ্ঠটাকে কড়াভাবে স্থির করলো। আমার জানা মতে আমার কেবল একটাই ভাই, যে আমাকে অনেক ভালোবাসে, কোনো কিছুর কমতি রাখেনি সে। মায়ের পরে যে আমার একমাত্র অবলম্বন, বাকি আর কেউ নেই আমার। আমিও তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তুই সব সময় আমাকে দূরে সরিয়ে রেখেছিস শুধুমাত্র তোর আরেকটা ভাইয়ের জন্য। কেন? আমিও তো তোর ভাই, তাহলে এত ভেদাভেদ কি করে করতে পারিস তুই? ভাই? নীলিমার ঠোঁটের কিনারা কুঁচকে এক চতুর হাসি ফোটালো। তারপর স্থির চাহনিতে তাকিয়ে কণ্ঠপাতটি নরম কঠোর করে বলল, কারণ তার মাঝে আর তোমার মাঝে আকাশ পাতাল তফাৎ। না তার মতো তুমি কখনো হতে পারবে, আর না তার মতো করে আমাকে ভালোবাসবে। তাই কান খুলে শুনে রাখো, আমি আবারও বলছি, আমার শুধু একটাই ভাই। কথার আগেই সিয়ামের আক্রোশ ফেটে পড়ল। একটা ঘোরে ভরা আঘাত নিশ্চিন্তে নীলিমার গালে এসে পড়ল। রাগে সিয়াম ফুঁসে উঠল, গলার রগগুলো
টেনে উঠেছে, চোখে আগুনের শিলা ঝিকিমিকি করছে। নীলিমা কপাল রেখে এক হাতে গালে চেপে দাঁড়িয়ে পড়ল। রক্তসিক্ত রঙ্গ ছড়ালো চোখের ভেতরকার মনির দুপাশে। অশ্রু যেন নিরন্তর স্রোতে নামছে। দাঁড়িয়ে কণ্ঠকে কঠোর করে বলল, কেন এসেছো? আর কি কি সর্বনাশ করার বাকি আছে তোমার? সিয়াম নিজের চুলের মুঠো শক্ত করে চেপে ধরল। দ্রুত এসে উপস্থিত হলো নীলিমার সামনে। আমার ভুল হয়ে গেছে বোন, মাফ করে দে। আমি মারতে চাইনি তোকে, সত্যি বলছি। আমি তো তোকে দেখতে এসেছিলাম শুধু। বলেই নীলিমাকে ধরতে নিলে পিছিয়ে যায় নীলিমা। আমার ভাই যদি তোমাকে ধরতে পারে তাহলে জিন্দা কবর দিয়ে দিবে তোমাকে। তাই ভালোই ভালোই এখান থেকে চলে যাও। কথা শেষ করেই ঝপাঝপ হাঁটা ধরল। কি ভেবে আবার থেমে গেল মাঝপথে। ঘুরে তাকিয়ে আবার বলে উঠল, আমার কাছে তুমি কখনোই আলাদা ছিলে না। সমানভাবে তোমাকেও ভালোবেসেছি আমি। আর সেই ভালোবাসা থেকেই বলছি, আমি চাই তুমি বেঁচে থাকো। তাই এখান থেকে পালিয়ে যাও। বড় ভাইয়ের হাতে পড়লে তুমি কুকুরের মতো মারা পড়বে। এই কথা বলে সে চট করে ধপাধপ পায়ে হেঁটে এগিয়ে গেল। কিছু দূর এগিয়ে হঠাৎ থেমে মাটির বুকের ওপর ভেঙে পড়ল নীলিমা। অন্তরের গভীর থেকে আগুনের মতন দপদপ করে বেদনার শিখা। পেছনে তাকিয়ে বিস্মিত দৃষ্টিতে খুঁজল সিয়ামের ছায়া। নেই কোথাও, শুধু নিস্তব্ধ প্রান্তর। চোখের কোণে জমে থাকা জল আর নিয়ন্ত্রণ মানছে না। কত সুন্দর জীবন, তবুও কেন এমন বিধ্বস্ত পরিণতি? ক্ষুদ্র হৃদয়টি এই বেদনা ভার আর বহন করতে পারছে না। দৃষ্টি ঘোলা হয়ে আসছে, শ্বাস ভারী। এই মুহূর্তে অপর প্রান্ত থেকে বাইক ছুটে এলো ইমন। নীলিমার কাছে এসে হঠাৎ থেমে দ্রুত নামলো মাটিতে। ঝুঁকে বসে কাঁধ স্পর্শ করল সে। কি হয়েছে আপনার? এইখানে এমনভাবে বসে আছেন কেন? অশ্রুসিক্ত চোখে নীলিমা তাকালো ইমনের দিকে। বুকের ভেতর ঢেউ তুলল ইমনের আবেগ। বহুদিন এমন কান্নার দৃশ্য দেখেনি সে। নিকাবের ওপর দিয়েই ইমন হাত রাখলো গালে। শরীরটা খারাপ লাগছে নাকি? ডাক্তার দেখাবো? কি হয়েছে? আতঙ্কে কণ্ঠস্বর কেঁপে উঠল তার। কিন্তু নীলিমার চারপাশ এখনো ঘন কুয়াশার মতো ঝাপসা। বুকে জ্বলন্ত যন্ত্রণা। ঠোঁটের কোণে কোনো শব্দের জন্ম নেই। মাথা নত করে হঠাৎই হাহাকারে ভেঙে পড়ল সে। ইমন ভয় পেয়ে তড়িঘড়ি তাকে দাঁড় করালো। দুহাতে কাঁধ শক্ত করে ধরে নাড়া দিল। বলুন কি হয়েছে? কেন কাঁদছেন? কেউ কিছু বলেছে আপনাকে? নীলিমার অশ্রুধারা তবু থামল না। কেবল বুকের গভীর থেকে কান্নার শব্দ ফেটে বেরিয়ে আসতে লাগলো। তাকান আমার দিকে। দুগাল আঙ্গুলে ধরে নীলিমার চোখের গভীরে তাকালো ইমন। কণ্ঠে মোলায়েম সুর, তবুও লুকোনো উৎকণ্ঠা ঝরে পড়েছে প্রতিটি শব্দে। কি হয়েছে বলুন তো? কেউ কিছু বলেছে? ভয় পাবেন না, খুলে বলুন। শরীর খারাপ লাগছে নাকি? কোথাও ব্যথা পেয়েছেন? কথার মাঝেই হঠাৎ নীলিমা ঝাঁপিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। ইমন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। বুকের ভেতর কাঁপুনি খেল। নীলিমা তার বুকে মুখ গুজে হাহাকার ভাঙল। বুকের ভিতর আগুন জ্বলছে ইমন ভাই। অসহ্য কষ্ট হচ্ছে আমার। কেন এমন হলো আমাদের জীবনে? আমরা কি পারতাম না সবাই মিলে শান্ত নিখুঁত একটা জীবন বেছে নিতে? ইমন কোনো জবাব দিল না। কেবল নিশ্চুপ দাঁড়িয়ে থেকে হাতের আঙুলে আলতো সান্ত্বনার রেখা এঁকে দিল নীলিমার বাহুতে। কিছুক্ষণ পর নীলিমা ধীরে ধীরে দূরে সরে এলো। বাড়ি যাব। শব্দটা উচ্চারিত হতেই ইমন দ্রুত বাইকের সিটে উঠে বসলো। নীলিমাও পিছনে গিয়ে বসে পড়ল। দূরের গাছের আড়াল থেকে সিয়াম সব দেখছিল। রাগে তার দেহ থরথর করে কাঁপছে। চোখের ভেতর জমা উঠেছে ঝড়ের অগ্নি। সবেমাত্র খেতে বসেছে সাইফ ও দৃষ্টি। ইমন আর নীলিমার প্রতীক্ষায় অনেকটা সময় গলে গেছে ঘড়ির বুকে। সাইফ অবশ্য কলের ওপার থেকে নিশ্চিন্ত হয়েছে যে তারা পথে আছে। তাই ক্ষুধার জ্বালায় শেষমেশ নিজেই ভাতের দিকে হাত বাড়িয়েছে। তৃষ্ণি স্নিগ্ধ ভঙ্গিতে সাইফের দিকে প্লেট বাড়িয়ে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে দরজার দিক থেকে ভেসে এলো পায়ের শব্দ। নীলিমা আর ইমন এসে দাঁড়িয়েছে। সাইফ
সঙ্গে সঙ্গে দুজনকে ডাকলো, কিন্তু নীলিমা কিছু শোনেনি। নিস্তরঙ্গ ভঙ্গিতে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। সাইফার দৃষ্টি অবাক চোখে তাকালো ইমনের দিকে। হাত ধুয়ে এসে ইমন বসতে বসতে বলল, রাস্তাতেই কাঁদছিল, বারবার জিজ্ঞেস করলাম তবুও একটা কথাও বললো না। সাইফের দৃষ্টি সরে এলো দৃষ্টির মুখের দিকে। দৃষ্টি মৃদু ইশারায় আশ্বস্ত করল তাকে। মুখে অনাবিল একটুখানি হাসির আভাস আনার চেষ্টা করলো। আরে হয়তো শরীরটাই খারাপ হয়ে গেছে, তাই কিছু বলিনি। আপনারা বসে খান, আমি ওর খাবারটা ঘরে পৌঁছে দিব। আপনিও বসে পড়ুন। উল্টো দিকে খাটের গা ঘেঁষে উপর হয়ে নিথর শুয়ে আছে নীলিমা। চাহনির তীর নিক্ষিপ্ত হয়েছে জানালার বাহিরে। বহুদূরের অস্পষ্টতায় হারিয়ে গেছে তার দৃষ্টি। অনুভূতির ভারহীনতায় শূন্যতার অন্তর্ভূমি, সবই ধাঁধার মতো দুর্বোধ্য। জীবন আসলেই কি রহস্যময় ধাঁধা? কে কখন কোন স্রোতের মুখোমুখি দাঁড়িয়ে যাবে তার পূর্বাভাস কোথায়? সবই কি নিয়তের হিংস্র খেলাঘর, নাকি মানুষের কর্মফলই বুনে দেয় এই অদৃশ্যের চালের ফাঁদ? নিয়মিত নির্মমতা কতটা ভয়ঙ্কর হতে পারে তার নিখুঁত উপলব্ধি করতে পারছে না নীলিমা। দুনিয়ার গহনতা সম্পর্কে তার বোধ শিশির কণার মতো ক্ষুদ্র ক্ষণস্থায়ী। এই চার দেয়ালের সীমারেখার বাইরে পা বাড়িয়ে বিশ্বকে জানবার আকাঙ্ক্ষা কখনো জাগেনি তার মধ্যে। বরং আপনজনদের দুঃখ সুখের উথাল পাথালেই কেটে গেছে তার ক্ষুদ্র জীবন। ফুসরতেই মেলেনি বাইরে বিশাল জগতের দিকে চোখ ফেরানোর। খেলি না কেন এখনো? দৃষ্টির কণ্ঠ রেশ ধরা পড়তে অচেতন দেহে হঠাৎ কাঁপুনি এলো। নীলিমা এক মুহূর্ত ধরে নীরব থেকে তবেই ধীরে ধীরে ঘুরে বসলো। খেতে ইচ্ছে হচ্ছিল না। হাতে ধরা খাবারের প্লেটটা আলতো করে পাশের টেবিলে সরিয়ে রেখে নীলিমা শিউরে এসে বসলো দৃষ্টি। চোখ মেলে তাকালেই তার দৃষ্টি থমকে গেল। নীলিমার মুখখানি অনুজ্জ্বল, দুফোঁটা অশ্রুতে ফুলে থাকা চোখ জলজল করছে লালচে আভায়। নাকের আগাটাও পর্দাহীন যন্ত্রণায় রং পাল্টে নিয়েছে। চুল বিয়ে এখনো গড়িয়ে পড়ছে অল্প অল্প জলকণা। নিশ্চয় দীর্ঘক্ষণ অবিরাম স্নানের জলে ভিজেছিল সে। নীরবে উঠে গিয়ে একটা তোয়ালে নিয়ে এলো দৃষ্টি। ফিরে এসে আবার বসলো তার পাশে। স্নিগ্ধ হাত বাড়িয়ে অনুজ্জ্বল কেশগুলো মুছে দিতে শুরু করলো। নীলিমা কিছুই বলল না। আমাকেও বলবি না কি হয়েছে? একবার ক্ষণিকের জন্য দৃষ্টির চোখে চোখ রাখলো নীলিমা, কিন্তু ঠোঁটের কোণে কোনো শব্দ ফোটালো না। বলতে ইচ্ছে করছে, অথচ মুখ খোলার সাথে সাথে দৃষ্টি আহত হবে। এই ভয়েই থেমে গেল তার আপনজন। তার ভাই যে এমন দুঃসহ অন্যায় চাপিয়েছে এই মেয়েটার জীবনে, সেই কলঙ্কের কোনো ক্ষমা নেই। কোন পক্ষে বেছে নেবে নিজের রক্তের না ন্যায়বোধের? উত্তরহীন প্রশ্নে জর্জরিত হয়ে চুপড়ে রইল নীলিমা। দৃষ্টির অনবরত অনুরোধ চাপিয়ে দিল না, বরং সে সময় দিল তাকে। জানে বলার মতো হলে এক সময় নীলিমা নিজেই খুলে বলবে। আচ্ছা থাক, পরে বলবি। এখন একটু খেয়ে নে, ক্ষুধা থাকলে দুঃখ আরো গাঢ় হয়ে ওঠে, জানিস তো। খাবো না আপু, নিয়ে যা তুই। বলেই শরীরটা আবার এলিয়ে দিল খাটে। দৃষ্টি ধীর বাহু বাড়িয়ে তাকে টেনে তুলে বসালো। প্লেটটা হাতে নিয়ে খাবারের কণা এগিয়ে দিল তার ঠোঁটের কাছে। আর একটা কথাও শুনবো না। নীলিমা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে অনড় থাকলেও অবশেষে ভেঙে পড়ল দৃষ্টির এক ঘুয়ে স্নেহে। কাঁপতে থাকা শরীর এগিয়ে মুখে খাবার তুলতেই দুফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল গালের কোণে। দৃষ্টি অপর হাতে মুছে দিল সেই নোনা জল। চোখের ইশারায় নিবারণ করল কান্না। নীলিমা দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল দৃষ্টিকে, আর তার বুকে ঠেসে বসে বাকি খাবারটুকু ধীরে ধীরে শেষ করলো। ঘরের ভেতরে অস্থির পদচারণায় বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দৃষ্টি। কিছুক্ষণ আগেই নীলিমার কক্ষে থেকে ফিরেছে সে। প্রবল জ্বরের তাপে কাঁপছিল মেয়েটা। কে ওষুধ খাইয়ে কষ্টের সৃষ্টে ঘুম পাড়িয়ে এসেছে দৃষ্টি, অথচ বুকের ভেতরে চাপ আরো বহু গুণে বেড়ে চলেছে। শরীর থরথর করে কেঁপে উঠেছে তার।
জ্বরের ঘোরে সিয়ামের নাম উচ্চারণ করে ফেলেছে নীলিমা। সেই সত্যি দৃষ্টির দেহের রক্ত অনিয়ন্ত্রিত রসে চলতে শুরু করেছে। কি করবে এই মুহূর্তে, কোন সিদ্ধান্ত নেবে, কোনো কিছুই স্থির করতে পারছে না সে। কি হলো, এত অস্থির দেখাচ্ছে কেন আপনাকে? হঠাৎই ঘরে ঢুকে পড়ল সাইফ। দৃষ্টির এলোমেলো অবস্থা দেখে তার ভেতরেও আতঙ্কের স্রোত বয়ে গেল। দৃষ্টি কোনো উত্তর দিল না, কেবল কাচুমাচু করে চারদিকে তাকিয়ে নিজেকে সামলে নেয়ার চেষ্টা করলো। জানে সাইফ এখনই কিছু আঁচ করে ফেললে বাড়াবাড়ি অনিবার্য। কি হলো বলুন। দৃষ্টির কাঁধ ঝাঁকিয়ে প্রশ্ন করল সাইফ। গভীর শ্বাস টেনে অবশেষে দৃষ্টি বলল, নীলিমার অনেক জ্বর এসেছে, তাই অস্থির লাগছে। ওষুধ দিয়ে এসেছি আমি, তবে রাতের বেলায় যদি বেড়ে যায় সেই ভয়ে চিন্তা হচ্ছে। তাহলে কি করবো এখন? ক্ষণিক নীরবতার পর দৃষ্টি স্থির কণ্ঠে বলল, আমি আর আস্তে ওর সাথে থাকি, আপনি বরং একাই ঘুমান। বউ, কাতর স্বরে ডাক দিয়ে ফ্যাকাশে মুখে দৃষ্টির দিকে তাকালো সাইফ। প্রথমে কিছুই বুঝতে পারল না দৃষ্টি, পরক্ষণেই উপলব্ধি হতেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। তবে মুখে জড়ালো গাম্ভীর্যের আবরণ, প্রকাশ করল না সাইফের সামনে। অবুঝের মতো করে বলে উঠল, কি হয়েছে, একা একা ওকে ঘুমাতে দিব এত জ্বরের মধ্যে? রাতে যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে? তাহলে আমি একা ঘুমাবো? আপনার যেন ঘুম আসছে না আমার। আগে তো ঘুমাতেন। আগের কথা বাদ দিন, এখন তো আপনাকে জড়িয়ে ধরে ছাড়া ঘুম আসে না। শুনুন। দৃষ্টির কথার মাঝেই তাকে টেনে নিল সাইফ। খাটের কোণে বসে দৃষ্টিকে বসিয়ে দিল হাঁটুর ওপর, দু হাতে আঁকড়ে ধরে অনুনয় জানালো। প্লিজ বউ। দৃষ্টি গভীর দীর্ঘশ্বাস ছাড়ল, কিছুক্ষণ মাথা নুয়ে নিস্তব্ধ রইল। সাইফও নীরব থেকে ধীরে বলল, আচ্ছা, একটা রাতে তো কষ্ট করে কাটিয়ে নেব। কণ্ঠে তার শিশির ভেজা ভঙ্গুরতা। তবু বোনের জন্য এইটুকু করতেই পারে। কথাগুলো শেষ হতেই দৃষ্টি আড়ালে গোপন স্নেহে হেসে উঠল। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল সাইফকে। জানালার ধারে টেনে আনা চেয়ারে স্থির হয়ে বসে আছে দৃষ্টি। নিশুতি রাত অনেক গাঢ় হয়ে এসেছে। সময় এখন প্রায় 2টার কাছাকাছি। বহুক্ষণ আগে সাইফকে কামরায় রেখে এসেছিল সে। এখন নিশ্চয়ই ছটফট করতে করতে অবশেষে অবসাদে ঢলে পড়েছে ঘুমে। দৃষ্টিও একবার ঘুমের আবেশে তলিয়ে গিয়েছিল, কিন্তু নীলিমার জ্বরে কাতর গুঞ্জরণ হঠাৎই ঘুম ভেঙে দিল তার। তারপর থেকে আর কোনোভাবেই চোখের পাতায় নিদ্রা নামছে না। ছোট্ট একটি আলো জ্বালিয়ে জানালার ধারে বসেছে বই হাতে, অথচ পড়ার ছলে মন ভেসে যাচ্ছে অচেনা অন্ধকার ভাবনায়। বইয়ের অক্ষর গলে গিয়ে চাহনি বারবার আটকে যাচ্ছে জানালার বাইরের আকাশে। আজ আকাশ স্বচ্ছ, তারা মিটিমিটি দীপ্তিতে টলমল করছে, অথচ কোথাও চাঁদের দেখা নেই। চারপাশে নিস্তব্ধ আলো, অন্ধকারের রাজত্ব। কিন্তু দৃষ্টির বুক জুড়ে অদৃশ্য দহন। শ্যামের নাম উচ্চারণের পর থেকে ভেতরে ভেতরে এক অদ্ভুত কাঁপন, শীতল খচখচানি থামছেই না। একদিকে নিজের ক্ষত, অন্যদিকে সাইফকে আড়াল করার ব্যর্থ চেষ্টা, কোনোটাই সহজ হচ্ছে না। তাই সব অচিন্তা অস্বস্তি ঠেকাতে বইয়ের পাতায় আশ্রয় নিয়েছিল সে। তবুও ব্যাকুলতা শেকড় গেঁথে বসে আছে চারপাশে, কোথাও মুক্তি নেই। অস্থির হয়ে শেষমেশ উঠে দাঁড়ালো দৃষ্টি। ধীরে ধীরে এগিয়ে গিয়ে নিদ্রিত নীলিমার দিকে তাকালো। জ্বর অনেকটাই নেমেছে, শরীর শান্ত, গভীর নিস্তব্ধতায় তলিয়ে গেছে সে। স্বস্তির নিঃশ্বাস ফেলল দৃষ্টি। এই সুযোগে সাইফের কক্ষের দিকে একবার যাওয়া যায়। যে চিন্তা অমনি কাজ। পা টিপে টিপে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে এলো দৃষ্টি। দরজাটা টেনে বন্ধ করেই সোজা পা বাড়ালো তাদের কামরার দিকে। কিন্তু দোর গড়ায় এসে থমকে দাঁড়ালো সে। দরজাটা পুরোপুরি বন্ধ নয়, আলগা করে ঠেসে রাখা, ফাঁক দিয়ে অচেনা অন্ধকার উকি দিচ্ছে। সাইফ কি দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে? দৃষ্টি আলতো করে ঠেলে ভেতরে ঢুকলো, টেবিলের ধারে এসে থামলো। মোবাইলটা হাতে তুলে ফ্ল্যাশ জ্বালাতেই আলো সরাসরি গিয়ে পড়লো বিছানার দিকে। খাট শূন্য, কোনো চিহ্ন নেই সাইফের। বিস্ময় স্তব্ধ হয়ে রইল দৃষ্টি। এই রাত দুপুরে সাইফ গেল কোথায়? চমকে গিয়ে দ্রুত
ফ্ল্যাশ নিভিয়ে দিল সে। চারপাশে আবারও আধার গাঢ় হয়ে উঠল। দ্রুত বেরিয়ে এলো। এই পুরনো বাড়ির প্রতিটি বাঁক, প্রতিটি কোণ তার চেনা। আধার অন্ধকারে হাঁটতেও তাই তেমন অসুবিধাও হলো না। আর তাছাড়া দীর্ঘ সময় অন্ধকারে থাকলে চারপাশের অস্তিত্ব এমনিতেই ধরা দেয়। হাঁটতে হাঁটতে ঘর পেরিয়ে উঠোন, করিডর, বারান্দা সব ঘুরে এলো দৃষ্টি, কিন্তু কোথাও সাইফ নেই। পুরো বাড়ি শুনশান শূন্য। বুকের ভিতর এক অচেনা সংকেত দপদপ করে জ্বলছে। এই গভীর রাতে এসে গেল কোথায়? একটা ফোন দিয়ে দেখবে কি? বাগানের জং ধরা লোহার দরজাটা ঠেলে বেরিয়ে এলো সাইফ। হাতে গুটি কয়েক প্রয়োজনীয় সামগ্রী, সব একসাথে কাপড়ে ভাঁজ করে ছোট্ট পোটলা বানানো। আস্তে করে সেই পোটলাটা মাটি নামিয়ে রেখে আবার উপরে উঠে এলো। দরজাটা সাবধানে আগের মতো ঠেসে লাগিয়ে দিল। তারপর ঝোপঝাড়গুলো এমনভাবে ছড়িয়ে দিল যে বুঝবার উপায় নেই এখানে কোনো গুপ্তপথ লুকিয়ে আছে। জামাকাপড় ছেড়ে নিয়ে টর্চটা হাতে তুলেই দাঁড়িয়ে গেল সে। অন্ধকারে টর্চের আলো ঘুরিয়ে পেছনে ফেলতেই বুকের ভেতর হৃৎপিণ্ড হঠাৎ থেমে আসার মতো কেঁপে উঠল। চোখ গোল করে স্থির দাঁড়িয়ে আছে দৃষ্টি। বুকে দুহাত গুজে রাখা, চোখে মুখে এক বিন্দু ভয় বা বিস্ময় নেই, বরং পাথর কঠিন চাহনি অচঞ্চল হয়ে আছে, ঠিক যেন কোনো অশরীরী রক্তলোভী ছায়া। সাইফের বুক ধড়ফড় করে উঠল। হাত থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঝনঝন শব্দে টর্চটা পড়ে গেল মাটিতে। নিসার হয়ে দাঁড়িয়ে রইল সে। শরীর জুড়ে অচল স্রোত বয়ে গেল। দৃষ্টি আস্তে ঝুঁকে টর্চটা হাতে তুলে নিল। আলো ছুড়ে দিল সাইফের মুখে। মুহূর্তেই স্পষ্ট হয়ে উঠল তার ফ্যাকাশে মুখমণ্ডল। রক্ত সরে গেছে শরীর থেকে। চোখে মুখে আতঙ্কের ছাপ ছড়িয়ে পড়েছে। টর্চের আলোয় পড়তেই সাইফ তাড়াহুড়ো করে হাতে ধরা কাপড়ের পোটলাটা পেছনে সরিয়ে নিল, কিন্তু দৃষ্টির চোখে এড়ালো না সেই দৃশ্য। ঠোঁটের কোণে ধীরে ধীরে বাঁক খেলে গেল তার। অদ্ভুত এক হাসি ভেসে উঠল মুখে। এই পরিস্থিতিতেও সে হাসছে। আশ্চর্য। কি করছেন আপনি এখানে? কাপা গলায় প্রশ্নটা ছুড়ে দিয়েই থমকে দাঁড়ালো সাইফ। দৃষ্টির টর্চের আলোকে চারদিকে এক চক্কর ঘুরিয়ে আবার স্থির করলো তার মুখে। আপনি এখানে করছেনটা কি? সাইফের বুকের ভেতরটা দম বন্ধের মতো ভারী হয়ে উঠল। কোন শব্দে নিজেকে ব্যাখ্যা দেবে সে বুদ্ধি মিলল না। দৃষ্টির সামনে মিথ্যা সাজিয়ে বলা মানে আরও বিপর্যয়। সে খুবই ভালোই জানে। আসলে ওই দরজার পিছনে কি আছে? ঝাঁকুনি খেলো সাইফের ভেতরটা। তার নিঃশ্বাস পর্যন্ত জড়সড় হয়ে গেল। প্রশ্নটার মানে স্পষ্ট। দৃষ্টির সবটুকুই লক্ষ্য করেছে, তবুও সাইফ নির্বাক। তার নীরবতা বাতাসে আরো ঘন অস্বস্তি টেনে আনছে। সাইফের নিস্তব্ধতা দৃষ্টিকে স্থির থাকতে দিল না। সে পাশ কাটিয়ে সরাসরি এগিয়ে গেল ঝোপঝাড়ের সামনে। দুহাতে ব্যাকুল ভঙ্গিতে কাটা ছোপ সরাতে সরাতে প্রকাশ করল জং ধরা, বহু বছর অচল পড়ে থাকা সেই দরজা। পরক্ষণেই চেষ্টা করলো সেটাকে টেনে তুলতে, কিন্তু তার মৃণাল দেয়ার শক্তি সেই মরিচার লোহার প্রতিশোধ ভেদ করতে পারল না। তখনই সাইফ এগিয়ে এলো। কথা না বলে দরজাটা খুলে দিল সে। লোহার খচমচ শব্দ স্যাঁতস্যাঁতে রাতটাকে দুমড়ে দিল। দৃষ্টি তার দিকে এক মুহূর্তের জন্য তাকালো, চোখে বিস্ময় আর অল্প স্বল্প আতঙ্কের রেখা। আপনি সত্যিই যেতে চান? সাইফের নিমগ্ন প্রশ্নে দৃষ্টি মাথা খানিক ওপর নিচ তুলিয়ে সম্মতি জানালো। সাইফ এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে টর্চটা শক্ত করে ধরল। দৃষ্টিকে সাবধানে নামিয়ে নিজেও তার ঠিক পেছন পেছন নামতে লাগলো স্যাঁতস্যাঁতে সেই সিঁড়িতে। নিচে নেমে আসতেই সামনে গা ঠান্ডা করে দিয়া কালো অন্ধকার। টর্চের তীক্ষ্ণ আলোর রেখা যেখানে গিয়ে পড়েছে শুধু সেই সংকীর্ণ অংশটাই ধরা দিচ্ছে চোখে। বাকি সব এক গহ্বরের অদৃশ্য অতল। বাতাসে একটা ভয়ানক পচা ভেজা সাই সাই গন্ধ। শ্বাসরন্ধ্র তিরমির করে উঠল। নাক কুঁচকে ওড়নাটা ঝট করে তুলে ধরল মুখে। ধাপে ধাপে নামতে নামতে হঠাৎ সামনে কিছুটা আলো নজরে এলো। আরো কয়েক কদম এগোতেই কমলা হলুদ অস্থির আলোক ছটায়
এক কক্ষ পরিষ্কার ফুটে উঠল। ইটের পাকা ঘর, তবু চারপাশে অগোছালো বিশৃঙ্খলার অস্বস্তিকর চিহ্ন। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের বা দিকটায় একটা অনেক তোষক বেছানো, তার পাশেই কুৎসিত ভারী লোহার শিকল পড়ে আছে মেঝেতে। দেয়ালে কোন ফোকর নেই, হাওয়া প্রবেশের সামান্যতম পথও নেই, যেন ইচ্ছে করেই শ্বাস বন্ধ করার মতো বন্দিদশা তৈরি। দৃষ্টি বিস্ময়ে হাঁ হয়ে চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। হঠাৎ দৌড়ে গিয়ে থমকে দাঁড়ালো শিকলের পাশে। সেই ধাতব শিকলের গায়ে ছোপ ছোপ শুকনো রক্ত। বহুদিনের পুরনো নয় সেই দাগ। দৃষ্টির বুকের ভেতরটা কেঁপে উঠল, আতঙ্কে মুখটা থরথর করে উঠল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো সাইফের দিকে। এখানে কাকে বন্দি করে রাখা হয়েছিল? সাইফ এক মুহূর্ত থেমে নরম স্বরে বলল, আমি জানি না, কাল রাতে আপনি বলার পর এখানে প্রথমে নেমেছি আমি। সবকিছু তখন এমনভাবে ছড়িয়ে ছিটিয়েছিল। দৃষ্টির চোখ দুটো অসহায়ের মতো বড় হয়ে উঠল। এই জায়গাটা বহু পুরনো। দেয়ালের স্যাঁতস্যাঁতে দাগ, বাতাসের খামচে ধরা গন্ধ, সবই সাক্ষী বহু অজানা সময়ের জিনিসপত্রের ক্ষয়ক্ষতির দিকে তাকালে মনে হয় বছর বছর ধরে এখানে কেউ অচল হয়ে পড়েছিল। কতদিন, কে, কেন? তার মাথা নিবার বরণ অচল শূন্যতায় ডুবে গেল। এটা কে করেছে? আপনার বাবা? এক মুহূর্ত স্তব্ধতা ভেদ করে সাইফের সংক্ষিপ্ত উত্তর। হতে পারে। দৃষ্টির হাঁটুতে কাঁপন ধরে গেল। একজন মানুষ কতটা অমানবিক হলে এমন কুকর্ম করতে পারে? ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে। সাইফ চারদিকে আরও একবার তাকিয়ে নিচু গলায় বলল, আমি এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছি, দেখে বোঝার চেষ্টা করবো কার। এখন এখান থেকে বের হয়ে যায়, চলুন। এই জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো নিরাপদ নয়। অভিশপ্ত গন্ধে দৃষ্টির মাথা এমনিতেই ঝিম ধরে আছে। কোনো কিছু দেখার শক্তি বা ইচ্ছে কিছুই অবশিষ্ট নেই। তাই সে আর তর্ক না বাড়িয়ে সাইফের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। অত্যন্ত সতর্ক ভঙ্গিতে দৃষ্টিকে ওপরে তুলে এনে সাইফ আগের মতো সবকিছু গুছিয়ে দিল। তারপর হাত ধরে নিয়ে এলো ঘরের ভেতরে। ঘরে ঢুকতেই দৃষ্টি হঠাৎ ধপ করে কাউচে বসে পড়ল। মাথায় ঝিমুনি দিচ্ছে, চাহনি ঝাপসা, বুকের ভেতরটা ভয়ে জমাট। ওখানে কোনো মেয়ে ছিল? ফিসফিস করে উচ্চারণ মাত্র, তবু সেই স্বর ঘরটাকে কাঁপিয়ে দিল। সাইফ চুপচাপ এসে বসলো তার পাশে। দৃষ্টির চোখে জল জল করছে আতঙ্কে। আমি কাপড় দেখেছি, ওটা মেয়েরই কাপড়, তাই না? সাইফের দিকে তাকিয়ে আবারও কথাটা বলে উঠল দৃষ্টি। সাইফ কিছু না বলে তাকে ধীরে টেনে নিল নিজের কাছে। দৃষ্টির শরীর কাঁপছে, ভেতরের তীব্র ভয় তার কাঁধে কাঁপুনি তুলে দিয়েছে। শান্ত হন, এত ভেঙে পড়বেন না। এই জন্যই আপনার বাবা আমাকে এত আদিক্ষেতা দেখিয়েছিল? এই জন্যই? মানুষটা কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে? কত পাপ ছুমলে এমন সাহস আসে? সাইফ তার চুলে ধীরে ধীরে হাত বোলাতে লাগলো। দৃষ্টির বুকের ভিতর যন্ত্রণা পাক খেয়ে উঠেছে। অতীতের পুরনো ভয়েরা আবারও মাথা তুলছে। আবারও কথা বলতে যাবে, হঠাৎ সাইফ তার ঠোঁটে আলতো আঙুল রেখে থামিয়ে দিল। মাথা নেড়ে ইশারায় বোঝালো এখন নয়। দৃষ্টির চোখের পাতা হালকা কেঁপে উঠল। সাইফ গভীর মনোযোগে তার চোখের দিকে তাকিয়ে ধীরে কাছে এলো। তার স্পর্শে দৃষ্টির কাঁপন একটু একটু করে থিতিয়ে গেল। দৃষ্টি অসাড় হয়ে সাইফের টি শার্ট চেপে ধরল শক্ত করে। আশ্রয় খুঁজে পাওয়া মেয়েটার সে কি মরিয়া আকুলতা। সাইফ তাকে কোলে তুলে নিল। মাপা পদক্ষেপে এগিয়ে গিয়ে দৃষ্টিকে শুয়ে দিল বিছানায়। ঘরের আলো নিভে গেল। দৃষ্টির বুকের সমস্ত ব্যথা, সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে গলে এলো সাইফের নীরব আশ্বাসে। ভোরের আলো ধীরে ধীরে ঘরের নিস্তব্ধতায় ঢুকে সুভাষিত পরত ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। সে আবসা আলোক রেখায় নীলিমার দেহ কেঁপে উঠল হালকা শিহরণে। অর্ধচিচম ঘুমের তরঙ্গে সে স্পষ্ট অনুভব করল কেউ একজন তাকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে। ভেতরে ঘুরো ইন্দ্রিয় তীক্ষ্ণ সংকেতে সেটাই জানিয়ে দিলেও চোখের পাতা তুলতে তার প্রবল যুদ্ধ করতে হচ্ছিল। ভাবে শরীর নিস্তেজ, ক্লান্ত, কাহিলতায় ডুবে আছে। চোখের কারুকাজ খুলতেই আলোর লোমশ রেখা এসে বিঁধল তার দৃষ্টিতে।
ধীরে মাথা ঘুরিয়ে চারিদিকে তাকাতে বিস্ময়ের ঢেউ ছড়িয়ে গেল। ঘর শূন্য, দরজার কোণটায় চোখ পড়তেই বোঝা গেল দরজা সামান্য খোলা। মাথার ভার সামলাতে সামলাতে সে ব্যাঙ্কলেট সরিয়ে উঠে বসল। পা নামিয়ে দাঁড়ানোর মুহূর্তেই মাথা তুলে উঠল। মেরুদণ্ডে তীব্র টান ঢুকে চোখের দৃষ্টি গাঢ় কুয়াশায় ঢেকে গেল। পর মুহূর্তেই ধপ করে আবারও বিছানার উপর বসে পড়ল সে। সাবধান। কোনো এক অগোচর কণ্ঠস্বর তার কানে এসে থেমে গেল মাঝপথে। নীলিমা মাথা কাত করে দরজার দিকে তাকালো। আশ্চর্য, সেখানে কেউ নেই, কিন্তু তার দৃষ্টির অগোচরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইমন। দুহাতে মুখ ঢেকে ফেলায় তার শ্বাস পর্যন্ত ধরা যায়নি। অল্পের জন্য দৃশ্যমায়ন হয়ে যাওয়ার বিপদ থেকে বেঁচে গেছে সে। এরপর নীলিমা তাকানোর আগেই সরে গেছে সেখান থেকে। নিজের ভুল ভেবে নীলিমা আর কিছু অনুসন্ধান না করে ধীরে উঠে নিজেকে সামলে টলমল পায়ে চলে গেল ওয়াশরুমের অভিমুখে। মাঝখানে কেটে গেল আরও 6 দিন। দিন রাতের পালা বদল গণনার বাহিরে। উজানের জীবনে সময় শুধু কাজের চাপে নদীতে ভাসতে থাকা এক গতিহীন স্রোত। নতুন ব্যবসার জোয়ারে সে এতটাই নিমগ্ন যে নিজের পায়ের শব্দটুকু শুনে ওঠার অবকাশ নেই তার। সেই ব্যস্ততার উথলে ওঠা মুহূর্তেই দরজায় নরম ধাক্কা দিয়ে ঈশিতার মা প্রবেশ করলেন তার কামনায়। উজান বাবা একটা কাজ করতে পারবে? উজান ল্যাপটপের নীল আলো থেকে দৃষ্টি তুলে তাকালেন তার দিকে। বলো ছোট মা। মহিলা দ্বিধাহীন স্বরে বললেন। দৃষ্টিকে একটু আসতে বলবে এই বাড়িতে। উজানের ব্রু কুঁচকে উঠল। এত তাড়াহুড়ো কেন? কিছু হয়েছে কি? মহিলার মুখে লুকানো আনন্দের ঝিলিক। তিনি হাসি মুখেই উজানের পাশে বসে পড়লেন। আজকে আমার মেজ বোন আর তার ভাসুরের ছেলেসহ কয়েকজন মেহমান আসবে ঈশিতাকে দেখতে। শব্দগুলো উজানের কানে পৌঁছাতেই অদৃশ্য আকাশ বিদীর্ণ হয়ে ঝটকা মেরে পড়ল তার মাথায়। মেঘহীন বজ্রপাত গলার ভেতর কোথাও স্বর আটকে গেল। কপালের রগগুলো বিচ্ছিন্ন উত্তেজনায় তীব্র হয়ে উঠল আচমকা। দেখতে আসবে মানে? তার সেই ধীর স্বর শুনে মহিলা সামান্য কেঁপে উঠলেন। চুপ হয়ে থাকা অবস্থাতেই উজানের কণ্ঠ আবার তীক্ষ্ণ হয়ে উঠল। তোকে বিয়ে দেওয়ার পায়তারা করছো নাকি? আসলে ছেলেটা খুব ভালো। ভালো মানে? এখনো বিয়ের বয়স হয়েছে সীতার? এত তাড়াতাড়ি কেন উথাল পাথাল হয়ে উঠলে? ওকে তাড়িয়ে দিতে এত অস্থিরতা কেন তোমার? উজানের স্বর হঠাৎই চড়ল। সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে পড়ল তীব্র উত্তেজনায়। ভদ্র মহিলা দিশেহারা, কি ব্যাখ্যা দেবেন, কোন শব্দে পরিস্থিতি সামলাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এখন কোনো দেখা দেখি হবে না। কিন্তু ওদের বলেই ফেলেছি, রান্না বান্না প্রায় হয়ে গেছে, তারা রওনা হয়ে গেছে। এখন কিভাবে ফেরত পাঠাবো? আর তারা তো বলেছে পছন্দ হলেও শুধু আকত করে রাখবে, পরে তুলে নিবে। মা জানে? উজানের এবার গলা ঠান্ডা রেখে কথাটা বলল। সবাই জানে, বড় ভাবিও আসতে বলেছেন। উজানের মুখে রক্তের উত্তাপ চড়তে লাগলো, চোখের পেছনে রাগের তাণ্ডব। তোমার মাঝে কি আমি পড়ি না? তোমাদের এ কেমন আদর? মেয়ের ভবিষ্যৎ নিয়ে এত বড় সিদ্ধান্ত নিলে আর আমাকে জানানোর সামান্য সৌজন্যটুকুও মনে হলো না? আসলে হয়ে গেছে, আর শুনতে চাই না। যারা আসছে তাদের খাইয়ে দাইয়ে বিদায় করবে। শিশুকে কোথাও দেখাতে হবে না। বিয়ের বয়স ওর শেষ হয়ে যাচ্ছে না। ওর জন্য ওই ছেলের থেকেও 1000 গুণ ভালো মানুষ পাওয়া যাবে। কিন্তু উজান ধীরে ঘাড় কাত করে তাকাতেই ভদ্র মহিলার বাকিটুকু গিলে ফেলার মতো অবস্থা হলো। নিজের ভয়টুকু সামলে তিনি চুপচাপ চলে গেলেন সেখান থেকে। দরজা বন্ধ হতেই চারদিকে এক ধরনের গুমোট ভার জমে উঠল। উজানের মাথা টনটন করছে। রাগ, অপমান আর দুশ্চিন্তার ঝড় একসাথে আছড়ে পড়ছে তার মস্তিষ্কে। চারপাশের বাতাস পর্যন্ত তার কাছে এখন অসহ্য, ভারী, শ্বাসরুদ্ধ করা লাগছে। আয়নার সামনে বসে বসে চুল বুলিয়ে বুলিয়ে আশ্রাচ্ছিল ঈশিতা। গুনগুন করে গাওয়া তার সুরে এক অদ্ভুত নিষ্পাপ আনন্দ। অগোচর বাতাসে ভেসে আসা সেই প্রফুল্লতার রেশ দরজার কাছে আসা উজানের পা থামিয়ে দিল। সেই গুনগুন তার কানে সুর হয়ে নয়, হিংস্র বিষ ধারার মতো দপদপ করে রক্তে ছড়িয়ে যেতে লাগলো। এত সুখ আসে কোথা থেকে ওর? উজানের ভেতরে তীব্র এক প্রতিক্রিয়া দপদপ করে উঠল। সজোরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে।
ধপ করে চমকে উঠল ঈশিতা। চিরুনি হাত থেকে ছিটকে পড়ে মেঝেতে লুটিয়ে গেল। দুহাত বুকের উপর তুলে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। উজানের এমন অগ্নিমূর্তি সে আগে দেখেনি। উজান তড়িঘড়ি পায়ে এগিয়ে এসে একেবারে তার সামনে থামলো। এক ঝটকায় ঝুঁকে এলো এত কাছে যে তার উত্তপ্ত শ্বাস ঈশিতার চোখ মুখ পুড়িয়ে দিতে লাগলো। ভয় পেয়ে সে চোখ দুটো সংকুচিত করে ফেলল। পরে মুহূর্তেই ড্রেসিং টেবিলের উপর উজান সজোরে থাবা বসিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, খুব শখ না বিয়ে করে ফেলার? এত শখ আসে কোথা থেকে তোর? ঈশিতা গলা শুকনো হয়ে চোখের পাতা পিটপিট করে খুলল। চোখাচোখি হতেই অবাক বিস্ময়ে তার ভ্রু কুঁচকে গেল। মাথা খানিকটা পেছনে সরিয়ে সে কাপা গলায় বলল, বিয়ে? কার বিয়ে? এত ভান করছে কেন ঈশিতা? উজানের রাগ আবারও স্ফুলিঙ্গের মতো মাথার তোলে জ্বলে উঠল। ঈশিতার মুখের সামনে আরো একটু ঝুঁকে এলো সে। এমন ভাব ধরেছিস যেন কিছুই জানিস না, অথচ এখানে বসে মুখে পাউডার ঘষে লেজে গোবরে সাজছিস। ঈশিতা ব্রু কুঁচকে তাকালো। কি বলছো তুমি? আমি তো এমনি চুল আঁচড়াচ্ছি। আর আজকে মেহমান আসবে, তুমি জানো না? তোমার ইচ্ছে আমি কি জরিনার মতো নোংরা কাপড় পরে বসে থাকবো? উজান ঠোঁট কামড়ে ধরে রাগ সামলাতে লাগলো। সে অল্পের নিয়ন্ত্রণে চোখের রং প্রায় লালচে হয়ে উঠেছে। তার ওই দহনময় মুখ দেখে ঈশিতা একবার ঢোক গিলে নিল, কিন্তু মুখের অভিব্যক্তিটুকু বদলালো না। উজানের ভেতরটা পুরে ছাই হয়ে যাচ্ছে। আর এই মেয়ে তার সামনে দাঁড়িয়ে তার রাগটাকে খাঁটি উপহাস বানিয়ে ফেলেছে। হঠাৎ দুহাতে উজানের বুক ঠেলে নিজেকে সরিয়ে নিল ঈশিতা। ধীর ভঙ্গিটা উঠে দাঁড়ালো সে। সরো তো, আমাকে তৈরি হতে দাও। আজকে আমার খালামণি আসছে, এটা তুমি জানো না নাকি? আর তার সাথে পিয়াস ভাইয়াও আসছে। ইস, কত বছর পর পিয়াস ভাইয়ের সাথে দেখা হবে, ভাবতে কি খুশি লাগছে আমার। বলার শেষ শব্দটুকু ফসকে বেরোতেই আয়নার সামনে গিয়ে আরো খুশি মাখা ভঙ্গিতে পনিটেল বাঁধতে লাগলো ঈশিতা। সামনে থেকে দুগুচ্ছ চুল বের করবে ঠিক তখনই তার রাবারটা টেনে খুলে ফেললো উজান। চুল ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঈশিতাকে দেয়ালে চেপে ধরল সে। ঈশিতা মুহূর্তের মধ্যে জমে গেল একদম বরফের খণ্ডের মতো। উজান তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমাকে জ্বালাতে খুব ভালো লাগছে তাই না? আমাকে পুড়তে দেখে বেশ শান্তি পাচ্ছিস তুই। ঈশিতা ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু উজান তার দুহাত কবজি থেকে চেপে তুলে রাখলো মাথার পাশে। দেয়ালে ঠেসে অন্য হাতটা তার কোমর ঘিরে তাকে এত কাছে টেনে আনলো যে দুজনের শ্বাস একে অপরকে ছুঁতে লাগলো। ভালো হচ্ছে না কিন্তু ইস্যু পাখি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। ঈশিতা বিস্ফোরিত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে পলক ফেলে নরম স্বরে জিজ্ঞেস করলো, আমাকে ভালোবাসো? প্রশ্নটা শোনা মাত্র উজানের চোখে তেজ গলে নরম হয়ে এলো। হাতে থাকা বাঁধনটাও শিথিল হলো। সে কিছু বলল না, চেয়ে রইল শুধু ঈশিতার চোখের গভীর ঘাতে। বলো, শেষবার মতো সুযোগ দিচ্ছি। না বলতে পারলে সরো, আমাকে তৈরি হতে হবে, সবাই চলে আসবে। উজান এখনো নীরব। তার আঙ্গুলগুলো ধীরে ধীরে ঈশিতার কবজি থেকে সরে গেল। ঈশিতা সেই সব দেখলো একটু আহত দৃষ্টিতে। উজান সম্পূর্ণ হাত ছেড়ে দিতেই সে অল্প নড়ে উঠল। তারপর কোনো কথা না বলে, কোনো অভিযোগ না রেখে পাশ কাটিয়ে সরে গেল। আবারও এক বিরতিহীন টানে ঈশিতার কবজি আবারও নিজের দখলে নিয়ে নিল উজান। একই মুহূর্ত সে ঘুরে এসে সরাসরি উজানের বুকে ধাক্কা খেলো। বুকটা যেন ইটের দেয়াল। ধাক্কার অভিঘাতে ঈশিতার মাথা হালকা নড়ে উঠল। উজান দুহাতে তার কোমর জড়িয়ে একেবারে নিজের সঙ্গে মিশিয়ে নিল। চোখে চোখ রেখে তীক্ষ্ণ গভীর স্বরে বলল, তোকে আমার চাই। ঈশিতা গিলল, তারপর নরম স্বরে বলল, আর আমার তোকেই লাগবে, আর তুই শুধু আমার। আর উজানের গলা থমকে গেল। চোখের দৃষ্টিটা ঘনীভূত হলো। ভাবলো, আরেকটু ভাবলো। তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছে হঠাৎই ঝুঁকে এলো। আলতো করে চেপে ধরলো ঈশিতার অধর। এমন স্পর্শে আগে কখনো পড়েনি ঈশিতা। মনে হলো পুরো সত্তাটা গভীর জোয়ারে ভেসে যাচ্ছে। হাত থরথর করছে। চোখের পাতা শক্ত করে বন্ধ হয়ে গেল। আঙুলগুলো খামচে ধরেছে উজানের টি শার্ট। মুহূর্ত কয়েক পরে উজান সরে এলো, তবে চোখ সরালো না। যে কথাটার জন্য তোর এত ছটফটানি,
সেটা তোকে আমি খুব আয়োজন করে বলবো, জোর করবি না। আর বেশি বাড়াবাড়ি করলে এই ধরনের শাস্তি পাবি, সহ্য হবে কিনা ভাবিস? ঈশিতা লাজুক হেসে তার বুকে দুটো কিল মারলো, চুল টেনে ঠিক করে অন্যদিকে তাকিয়ে বলল, এমনিতেও আমি আম্মুকে বারণ করে দিয়েছি, তুমি শুধু শুধু রাগ দেখাচ্ছিলে। উজান ব্রু কুচু করলো। মানে তুই সব জেনে মজা নিয়েছিস? ওকে বাধ্য করেছিস এমন কাজ করার জন্য? ঈশিতা এবার ঘুরে তাকালো। তুমি যে এমন বেহায়া তা কি আমি জানতাম? উজান এগিয়ে এলো এক পা। এদিকে আয়, আর একটু আদর করি, কম হয়ে গেছে। উজানের বাচ্চা বলেই ঘুরে দৌড় দিল ঈশিতা। উজান সেদিকে তাকিয়ে মাথা চুলকে মুচকি হেসে ফেলল, একটা পরম তৃপ্তির হাসি যা শুধু ঈশিতার জন্য। কেটে গেল আরো কয়েকটা দিন। সময় তার নিজস্ব নিষ্ঠুর গতিপথে অগ্রসর হতে থাকে। কারোর জন্য বিরতি নেই, কারোর জন্য স্থিরতার টান নেই তার। কোনো খাত দিয়ে দিন শেষ হয়ে যায়, আবার কোন অদেখা ফাঁক দিয়ে নবদিন প্রবেশ করে, তার কোনো হিসেব ধরে না জীবনের খাতায়। দৃষ্টির শরীরটা কয়েকদিন ধরে ভেঙে চুরে আছে, ভেতরে এক অজানা অবসাদ বাসা বেঁধেছে। হালকা কোনো কাজেই দম ফুরানো ক্লান্তি গ্রাস করে ফেলে সারাটা শরীরকে। মাথার ভেতর উঠছে অসংখ্য লগ্ন ঘূর্ণিঝড়। হঠাৎ হঠাৎ ধপ করে চোখের সামনে আলো নেভার মতো অনুভূতি হয়। তবে এই ব্যাপারে সাইফকে কিছু জানায়নি সে। জানালেই তো সে অকারণে চিন্তার পাহাড় বসিয়ে ফেলবে। বাড়ির উত্তর প্রান্তের থাকা লাইব্রেরিতে মুখোমুখি বসে আছে সাইফ আর ইমন। দুজনেই জরুরি ব্যাপারে কথা বলছে। দিনের বেলায় এই দিকটায় কারোর তেমন আসা যাওয়া হয় না, তাই গোপন আলাপের জন্য এটাই তাদের বিশেষ জায়গা। আসবো? দরজার দিক থেকে ভেসে আসা দৃষ্টির ক্ষীণ ডাকেই সাইফ আর ইমন চোখ ফিরিয়ে তাকালো। ট্রে হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে সাইফ হালকা মাথা নেড়ে অনুমতি দিল। দৃষ্টির স্নান হাসি ছড়িয়ে ভেতরে ঢুকলো। কতক্ষণ ধরে এখানে আছেন? তাই নাস্তা নিয়ে এলাম, না হলে বলবেন কাঁথা বালিশও এনে দিব। কাঁথা বালিশ দিয়ে কি করবো ভাবে? চায়ের কাপ তুলতে তুলতে ইমনের ঠাট্টা শোনা গেল। দৃষ্টি সাইফের দিকে কাপ এগিয়ে দিতে দিতে নির্লিপ্ত স্বরে বলল, আজকাল দিনের অর্ধেকটা সময় তো আপনারা এখানেই কাটিয়ে দেন, তাই ভাবলাম কাঁথা বালিশ দিলে এখানে রাতেও শুতে পারবেন। না না, আমি আমার বউ ছেড়ে ঘুমাতে পারবো না, একেবারেই অসম্ভব। এক হাত অনিয়ন্ত্রিত ভঙ্গিতে নাড়িয়ে ঘোষণা করলো সাইফ। দৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। সাম্প্রতিক কালে লোকটার নির্লজ্জতা মাত্রা হারিয়েছে। যেখানে সেখানে প্রেমের আবেগ ছড়িয়ে পড়ে তার। ঘুরে দাঁড়াতেই দৃষ্টির মাথার ভেতর আকস্মিক এক ঘূর্ণিপাক উঠল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলে সে হাত বাড়িয়ে টেবিলের ধার চেপে ধরল। আঙ্গুলগুলো অবচেতন শক্তিতে কাছের কোনা খামচে ধরল। ক্ষীণ আওয়াজে ইমন আর সাইফ একসাথে তাকিয়ে উঠল তার দিকে। কি হচ্ছে আপনার? শরীর খারাপ নাকি? চেয়ারের ঘর্ষণ ধ্বনি কাটিয়ে সাইফ এক লাফে দৃষ্টির সামনে এসে দাঁড়ালো। দৃষ্টি কষ্টে নিজেকে গুছিয়ে ফিসফিস করলো, না না, কিচ্ছু না, আপনার কাজ করুন, আমি যাই। কথা শেষ হতেই পা বাড়ানো দৃষ্টির শরীর হঠাৎই ভারহীন হয়ে গেল। মাথার ভেতর প্রচণ্ড দোল খেয়ে দেহটার নিচে নামতে লাগলো, কিন্তু মাটিতে পড়ার আগেই সাইফ তাকে দু হাতে থামিয়ে ফেলল। মুহূর্তে তার মুখে আতঙ্কের ছাপ গাঢ় হয়ে উঠল। এই বউ, কি হলো আপনার? দৃষ্টির নিথর দেহ তার বাহুর ভাঁজে নিস্পন্দ পড়ে আছে। নারীর সাড়া নেই, চোখের পাতা স্থির। ইমন, ডাক্তারকে ফোন দে এখনই। কঠোর কাপার নির্দেশ ছুড়ে দিয়ে দৃষ্টিকে কোলে তুলে লাইব্রেরি থেকে দ্রুত বেরিয়ে গেল সাইফ। পায়ের শব্দে গমগম করতে লাগলো করিডর। নিজের রুমে পৌঁছে তড়িঘড়ি করে বিছানায় শুয়ে দিল দৃষ্টিকে। তার মুখের উপর নেমে থাকা অস্বস্তিকর ফ্যাকাশে ছায়া দেখে বুকের ভেতর অদ্ভুত শীতল ভয় জমাট বাঁধতে লাগলো সাইফের। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে পৌঁছাতেই সাইফ ছটফট করা আতঙ্কের ওপর দাঁড়িয়েই হঠাৎই সোজা হয়ে উঠল। চাচা, দেখুন তো কি হয়েছে ওনার? আচমকা মাথা ঘুরে অচেতন হয়ে পড়লো কেন? তাড়াতাড়ি দেখেন, এখন জ্ঞান ফিরছে না কেন ওনার? আরে শান্ত হও, আমাকে দেখতে দাও, তুমি বাইরে যাও। না, আমি এখানে থাকবো। ডাক্তার মুহূর্তের জন্য চোখ তুললেন। সাইফের মুখে যে এক ঘুয়ে উৎকণ্ঠা ছায়া হয়ে আছে তা বুঝেই আর কিছু বললেন না। গভীর মনোযোগে দৃষ্টির চেক আপ শুরু করলেন। কয়েক মিনিটের নীরবতা, দৃষ্টির নিথর শরীর আর যন্ত্রের
ক্ষীণ শব্দ ছাড়া ঘরে আর কিছুই নড়ছিল না। হঠাৎ ডাক্তার মুখ তুললেন। তার মুখের রেখাগুলোতে গাঢ় গাম্ভীর্যের ছাপ। দৃষ্টির দিকে নয়, সরাসরি সাইফের চোখে চোখ রেখে তাকালেন। সেই দৃষ্টি দেখেই সাইফের বুকের ভেতর মুচড়ে উঠল। কোনো সমস্যা আছে নাকি? কিছু বলছেন না কেন? কি হচ্ছে ওনার? ডাক্তার ধীর স্বরে বললেন। বাইরে এসো আমার সাথে। নিজের ব্যাগ তুলে ডাক্তার রুম ছাড়তেই সাইফ দৃষ্টির দিকে শেষবার তাকালো। তার মুখের নিস্তেজ সাদা ডাব দেখে বুকটা অদ্ভুত টান মেরে উঠল। তড়িঘড়ি করে বেরিয়ে এলো সে। দরজা বাইরে থেকে টেনে লাগিয়ে দিল। ডাক্তার করিডোরে দাঁড়িয়ে সাইফকে খানিকক্ষণ অদ্ভুত গভীরতায় পর্যবেক্ষণ করলেন। তারপর ধীরে ভরাট স্বরে বললেন, এই কাজটা ঠিক করোনি তুমি সাইফ। মেয়েটার সাথে এমনটা না করলেও পারতে। সাইফের চোখে ছায়া নেমে এলো। ঠোঁট শুকিয়ে গেল, ভেতরটা কেঁপে উঠল। চাচা, কি হয়েছে ওনার? কোনো ভয়ানক কিছু? ডাক্তার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, বেশ ভয়ানক। কি হয়েছে? কি? সাইফ কণ্ঠ মনে হচ্ছে কেউ শক্ত হাতে চেপে ধরে রেখেছে। মুহূর্তের নীরবতার পর ডাক্তার নিজের গাম্ভীর্য ভাঙলেন। ঠোঁটের কোণে ধীরে উঠল এক অমায়িক উষ্ণ হাসি। সাইফের কাঁধে আলতো চাপড়ে বললেন, খুশির খবর আছে, বাবা হতে যাচ্ছ তুমি। এক নিমিষে সাইফের চারপাশের জগৎ স্থির হয়ে গেল। সময়ের কাঁটা কেমন থেমে থাকা নদীর মতো নিষ্ক্রিয় হয়ে গেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। বুকের ভিতর ধক করে কেমন আলোড়ন উঠল। শরীরটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল অচেনা আবেগে। স্থির বিস্ফোরিত চোখে কিছুক্ষণ ডাক্তারের দিকে তাকিয়ে রইল। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, একদম সত্যি। তোমার স্ত্রীকে বিশেষ যত্নে রাখবে। ও শরীর বেশ দুর্বল, আর মনে হয় কোনো দুশ্চিন্তাও আছে। মা সুস্থ থাকলে সন্তানও সুস্থ থাকবে, এটা মাথায় রাখবে। এই বলে ডাক্তার এগিয়ে গেলেন। দরজার কাছে পৌঁছাতে ইমন তাকে বিদায় জানালো। তাদের কথোপকথন যে ইমন শুনেছে তা তার মুখের আলোরই বোঝা যাচ্ছিল। বুকটা উল্লাসে ভরে উঠেছে তারও। ইমন ফিরে আসতেই দেখলো সাইফ এখনো অবশ দাঁড়িয়ে আছে এক জায়গায় স্থির। বুকের ভেতরে ঝড়ের মতো কিছু বয়ে যাচ্ছে তার। ইমন কাছে আসতেই হঠাৎই সাইফ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিজের আনন্দের এই ভার সে একা বহন করতে পারছে না। সাইফের চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু, শব্দহীন গভীর উচ্ছ্বসিত অশ্রু। হেমন্ত, শুনেছি ডাক্তার কি বললো? শুনেছি ভাই। আমি নাকি বাবা হব রে? ডাক্তার আমার সাথে মজা করলে না তো? আমি সত্যিই বাবা হব? সত্যি? আমার মাথায় ঢুকছে না। সত্যি বলেছে ভাই, আমি তো চাচু হব। ইমন কথাটা বলতেই সাইফ হঠাৎ তাকে ছেড়ে খানিক দূরে সরে দাঁড়ালো। আর তারপর একেবারে হাউমাউ করে কেঁদে উঠল। একজন শক্ত কঠিন মানুষ হঠাৎ শিশুর মতো ভেঙে পড়ার মতো। সে কি কান্না! কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, আমার বউটা তো ভালো কেন রে ইমন? তা খুশি দিতে দিতে আমাকে পাগল করে না দেয়। ইমন নিজের হাসি চেপে রাখতে না পেরে ঠোঁট কামড়ে মাথা নিচু করলো। আরে থামেন ভাই, কেউ দেখলে কি ভাববে? তুই বুঝবি না, আমি আজ অনেক খুশি। শেষের শব্দগুলো আর বেরোতেই পারল না। তার মুখ ফ্যাকাশে হয়ে উঠল, চোখের সামনে আলো দুলে উঠল। পরক্ষণেই সাইফের শরীর দুলে মাটির দিকে ঢলে পড়ল। ইমন পাঞ্জাবির কলার ধরে দ্রুত তাকে থামিয়ে ফ্লোরে শুয়ে দিল। স্তব্ধ হতভম্ব হয়ে তাকিয়ে রইল সাইফের নিথর মুখের দিকে। প্রেগনেন্ট কিভাবে হয়েছে নাকি ভাই হয়েছে, এই নমুনা নিয়ে আমি কই যে যাবো মাবুদ? তখনই সেখানে এলো নীলিমা। সাইফকে পড়ে থাকতে দেখে দৌড়ে এলো। ভাইয়ার কি হয়েছে? এখানে এভাবে পড়ে আছে কেন? ইমন একটা হতাশার শ্বাস ছাড়লো, মাথা ঘুরিয়ে তাকালো নীলিমার দিকে। ভর খুশিতে ভাই আমার অজ্ঞান। যে বান্দা এখনো আসেই নাই সে এখনই মা বাপরে ক্যানহারা কইরা দিতাছে। দুনিয়ায় আসলে জানি আরো কত কি দেখাবে। কি? চিৎকার দিয়ে কথাটা বলে উঠল নীলিমা। নীলিমার চিৎকারে এক দফা লাফিয়ে উঠল ইমন। মুখটাকে বাঁকিয়ে তাকালো নীলিমার দিকে। বিড়বিড় করে বলে উঠল, সবগুলো এক একটা নমুনা। এই বাড়িতে মনে হয় আমিই একটা স্বাভাবিক মানুষ। কি বললেন আপনি? কই কি বললাম? ভাইয়া বাবা হবে মানে? ভাইয়া বাবা হবে মানে আপনি বোঝেন না? ভাই প্রেগনেন্ট। কি? এবার আরেক দফা লাফিয়ে উঠল ইমন। সব আবোল তাবোল হয়ে যাচ্ছে। না মানে ভাবি প্রেগনেন্ট। কথাটা বলেই মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে ফিস ফিস করে উঠল,
এই আধা পাগলগুলোর সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাচ্ছি। আমারে বাঁচাও আল্লাহ। তাদের দুজনের কথার মাঝে পিটপিট করে চোখ খুলল সাইফ। চোখের ঝাপসা পরিষ্কার হতেই দেখলো দুই জোড়া চোখ উবুর হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়েই দেখছে। তা দেখেই লাফিয়ে চিৎকার করে উঠে বসলো সাইফ। সাইফের চিৎকারের সাথে সাথে ইমন আর নীলিমাও চিৎকার করে দূরে সরে গেল। ইমন একটা পিলারে হেলান দিয়ে বসে নিজের বুক চেপে ধরলো, জোরে জোরে শ্বাস নিয়ে বলে উঠল, আর একটুর জন্য হার্ট অ্যাটাকের থেকে বেঁচে গেলাম। সাইফ উঠে দাঁড়ালো ধীরে ধীরে, আর তখনই নীলিমা ঝাঁপিয়ে পড়লো সাইফের উপর। ভাইয়া, তুই নাকি প্রেগনেন্ট? সাইফকে জড়িয়ে নাচতে নাচতে কথাটা বলে উঠল নীলিমা। সাইফ তবদা খেয়ে তাকালো ইমনের দিকে। ভাই বিশ্বাস করেন আমি কিছু বলি নাই। ইমন ইশারায় দুই হাত নাড়িয়ে না বোধক বোঝাচ্ছে, মানে এমন একটা কথার ব্যাপারে সে কিছুই জানে না। সাইফ দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলে উঠল, তুই বলছিস চলার পুত। এরপর নীলিমার উদ্দেশ্যে বহু কষ্টে বলে উঠল, তোর অপু প্রেগনেন্ট, আমি না। ওই একই, আমি ফুপি হব, কি মজা। সে ইমন আস্তে করে পাশ কাটিয়ে সরে গেল। যাওয়ার আগে কিছু একটা ভেবে আবার ফিরে এলো। নীলিমার হাত টেনে আবার হাঁটা ধরলো। নীলিমা রাগী দৃষ্টিতে তাকালো তার দিকে। ইমন তা পাত্তা না দিয়ে সাইফের দিকে তাকিয়ে বলে উঠল, ভাবির কাছে যান আপনি। সাইফ নেচে নেচে চলে গেল ঘরের ভেতরে। নীলিমার হাত ধরে টেনে এনে বাড়ির এক কোণায় দাঁড়ালো ইমন। ভাই প্রেগনেন্ট এটা বললেন কেন? আপনিই তো বলেছেন। আমি তো মুখ ফসকে বলে ফেলেছিলাম। আমিও। ইমন পারে না নিজে চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলে। এই কোন আপদের পাল্লায় পড়লো। ইমনকে পাত্তা না দিয়ে হাঁটা ধরলো নীলিমা। বেরুনি ঘোরাতে ঘোরাতে বলে উঠল, আমি যাই, আমার এখন অনেক কাজ। ফুপি হব বলে কথা। পেছন থেকে চেঁচিয়ে উঠল ইমন। আমার কোনো কাজ নাই, আমি তো আকাই মা। আমিও তো চাচু হব, আমার কাজ আরো বেশি, বুঝেছেন? বলেই মুখ ঘুরিয়ে উল্টা পথে হাঁটা ধরলো ইমন। দুজন দুই দিকে এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে দুই পৃথিবী উদ্ধার করার দায়িত্বে তাদের দুজনের কাঁধে পড়েছে। বেশ কিছুক্ষণ পর দৃষ্টি চোখ মেলে তাকালো। আঙুল নড়াতেই টের পেল কোনো অচেনা ভার তার হাতকে আচ্ছাদিত করে আছে। কষ্টভরা মাথা সামান্য ঘুরিয়ে তাকাতেই দেখলো তার বা হাতের ওপর শিশু বিড়ালের মতো গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে সাইফ। দৃষ্টির চেতনা ফেরার অপেক্ষায় কখন যে সে ঘুমে ঢলে পড়েছে হয়তো নিজেও জানে না। দৃষ্টি ধীরে সোজা হয়ে বসলো। অন্য হাত বাড়িয়ে সাইফের অগোছালো চুলগুলো সরিয়ে দিল মুখের ওপর থেকে। স্পর্শের সেই ক্ষুদ্র আলোড়নেই সাইফের ঘুম ভেঙে গেল। মাথা তুলে তাকাতেই দেখলো দৃষ্টি ইতিমধ্যে তার দিকে নিবদ্ধ। জ্ঞান ফিরেছে আপনার? এক প্রশস্ত বিস্ময় মাখা হাসি নিয়ে প্রশ্নটা ছুড়ে দিল সাইফ। দৃষ্টি নীরব সম্মতিতে মাথা দোলালো। দৃষ্টির ধরা হাতটি সাইফ আলতো করে উপরে তুলল। তার উল্টো পিঠে দুটি দীর্ঘ চুমু এঁকে কোনোই ভর দিয়ে হাতটি ঠাঁই দিল নিজের থুতনি নিচে। তারপর নিরবচ্ছিন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল দৃষ্টির চোখের গভীরে। অতঃপর অপ্রস্তুতভাবে তার গাল বেয়ে নেমে এলো দুফোঁটা লবণাক্ত অশ্রু। দৃষ্টি স্থির হয়ে গেল। সামান্য অজ্ঞান হওয়াতেই মানুষটা এমনভাবে ভেঙে পড়ল কেন? তারই অকারণ কান্না দৃষ্টির বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে গেল, যার অর্থ সে এখনো ঠিক বুঝে উঠতে পারেনি। কি হয়েছে? কাঁদছেন কেন? আমি তো ঠিক আছি, দেখুন। দৃষ্টির কাপা কণ্ঠে উচ্চারিত বাক্যটুকু বাতাসে মিলিয়ে যেতেই সাইফ ধীরে হাসল। অনেক ধন্যবাদ আপনাকে বউ, আমাকে এত ভালোবাসা, এত শান্তি আর এত অনির্বচনীয় আনন্দ দেওয়ার জন্য। দৃষ্টি এখনো স্থির। সাইফের কথার উৎস কিছুতেই ধরতে পারছে না। তার এমন বিমূঢ় মুখ দেখে সাইফ নিচু স্বরে মৃদু হাসল। তারপর আলতো করে দৃষ্টির একটি হাত তুলে রাখলো দৃষ্টিরই পেটের ওপর। আমাদের মাঝে আরেকজন আসতে চলেছে, আমাদের ভালোবাসার চিহ্ন। দৃষ্টির শ্বাস থমকে গেল। মুহূর্তের ভেতর দ্রুত চোখ নামিয়ে তাকালো নিজের পেটের দিকে। আশ্চর্যের, অবিশ্বাসের, আনন্দের, ভয়ের অদ্ভুত মিশেল চোখে নেচে উঠল। আবার তাকালো সাইফের দিকে। সাইফ নিশ্চুপে মাথা নাড়ল এবং পরক্ষণেই দৃষ্টির চোখে
কোণে জমে থাকা জল হঠাৎ করে মুক্ত আকাশ পেল। বর্ষার প্রথম দুধারে বৃষ্টির মতো অবাধে গড়িয়ে পড়তে লাগলো তার অশ্রু। সাইফ ধীর হাসিতে খাটের উপর উঠে বসলো এবং পরের মুহূর্তেই দৃষ্টিকে নিজের বাহু ধরে টেনে নিল। সে আশ্রয়ে মুখ চাপা দিয়ে হঠাৎ ফুপিয়ে উঠল দৃষ্টি। এমন সংবাদ তার জীবনে আসবে এটা সে কখনো কল্পনার আঙ্গিনাতেও রাখেনি। সাইফ নরম স্বরে তাকে শান্ত করল, তারপর দৃষ্টির কপালে এক দীর্ঘ চুমু দিল। খানিকটা সরে এসে আবার তাকালো দৃষ্টির দিকে। দৃষ্টি নিজের পেটের ওপর কাপা আঙ্গুল বুলাতে বুলাতে আরো জোরে কেঁদে ফেলল। কলঙ্ক বয়ে বেড়ানো এই শরীর, এখানে কোনোদিন এতটা ছোট প্রাণ বাসা বাঁধবে, আর আমি সেই প্রাণ বয়ে বেড়াবো কখনো কল্পনাও করিনি শেখ সাহেব। সাইফ দৃষ্টি দুই গাল আলতো করে তুলে ধরল। আপনাকে কতবার নিষেধ করেছে এসব কথা মুখে না আনতে। আপনি আমার কাছে চিরদিনের নির্মল, কোমল আর পবিত্র, আর আমাদের সন্তানের চোখে আপনি ঠিক সে একই রকম পবিত্র থাকবেন। আল্লাহ আমার জীবনে এত সুখ বরাদ্দ রাখবেন কখনো ভাবিনি। সেই রাতের পর তো মনে হয়েছিল জীবনটাই শেষ, কিন্তু ভাঙাচূড়া সেই অস্তিত্বকে এইভাবে ফের সাজিয়ে দেবেন তিনি এতটুকু কল্পনাও আনিনি, সত্যি আনিনি। সাইফ নীরবে দৃষ্টির হাত ধরল, তারপর সেই হাতের উপর নিজের অধর ছুঁয়ে বলে উঠল, আপনিও ভালোবাসা পাওয়ার যোগ্য। নিজেকে কখনো এতটা তুচ্ছ মনে করবেন না। নিয়ে সবার কাছে আপনি সাধারণ হলে আমার কাছে আপনি আমার দুনিয়া। আপনাকে ঘিরে আমার সকল সুখ, সকল আনন্দ। দৃষ্টির চোখ বেয়ে আরো কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ফিসফিস করে বলে উঠল, কলঙ্কের বোঝা দূরে সরিয়ে এত সুখ আমার কপালে সইবে তো? সকল কলঙ্ক ধুয়ে মুছে দুনিয়ার সবটুকু ভালোবাসা, সবটুকু মমতা আমি আপনার পদতলে এনে হাজির করবো। কখনো এক মুহূর্তের জন্য ভালোবাসার অভাব বোধ করতে দেব না আপনাকে। কথা দিলাম এই দুনিয়ার সবটুকু সুখ কেবলমাত্র আপনার হোক। দৃষ্টি আবার সাইফের বুকে ঢলে পড়ল। হঠাৎই ক্লান্ত হৃদয়ের ভেতর দিয়ে শীতল কোনো তুষার স্রোত বয়ে গেল। মনে হলো বসন্তের সব রঙিন বাতাস তাকে একসঙ্গে জড়িয়ে ধরেছে। মা হওয়ার অনুভূতি কি তবে এমনই? শরীরের গভীরে ক্ষুদ্র এক সৃষ্টি স্ফুলিঙ্গ বহন করতে করতে কি প্রতিটি নারী নিজেকে এতটাই পূর্ণ, সুনিপূর্ণ ও অপরূপ মনে করে? এক অদৃশ্য প্রাণ নিজের মধ্যে শ্বাস নিচ্ছে। এই ভাবনাটুকুই কি সমস্ত অসম্পূর্ণতাকে ছাপিয়ে এক তীব্র পরিতৃপ্তি বয়ে আনে? মা শব্দটি উচ্চারণ করলেই কি এত কোমল, এত দুর্বোধ্য, এত অভিভূত করা আবেশে ভরে ওঠে দেহমন? দৃষ্টি বিস্ময়ে শিউরে উঠল। অদ্ভুত, সত্যিই অদ্ভুত, অবিশ্বাস্য, অবর্ণনীয় আর অদ্ভুতভাবে পবিত্র।